আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচের বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? জি স্যার, এই যে ক্লাস শুরু হয়ে গেছে। যথাসময়ে আমরা চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি এই চমৎকার সন্ধ্যায়। যদিও সন্ধ্যা প্রায় শেষের দিকে, রাত শুরু হয়ে গেছে আমাদের, তারপরও নিয়ম অনুযায়ী আমাদের শুভ সন্ধ্যায় বলার কথা। সো গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। এইচএসসি 27 এর ভেক্টর চ্যাপ্টারটা আমরা পড়ছি এবং ভেক্টরের লেকচার নাম্বার 11-এ আজকে আমরা কথা বলবো। আমরা দুইটা টপিক নিয়ে আজকে কথা বলবো। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম হচ্ছে ভেক্টরের ডট গুণন নিয়ে। সো ভেক্টরের ডট প্রোডাক্ট থেকে আমরা অনেকগুলো কথাবার্তা বলেছি, সমস্ত সূত্র দেখেছি, কিছু কিছু ম্যাথ দেখেছি। আজকে আরো দু একটা ম্যাথ আমরা দেখব এবং এর পরে আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা হচ্ছে ভেক্টরের আজকে আরেকটা টপিক, নতুন আরেকটা জিনিস আমরা দেখব একই সাথে ভাই ভাই, সেটা হচ্ছে ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ভেক্টরের ক্রস গুণন বা ক্রস প্রোডাক্ট আমরা যেটাকে বলি, সেইটা হচ্ছে আমরা দেখব ইনশাল্লাহ আজকে। তো সবাই জয়েন করে ফেলতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, জয়েন করছেন। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। অদ্ভুত অদ্ভুত, কি যে জিজ্ঞেস করেন রে ভাই, মানে এইটার সাথে আপনাদের মানে এইচএসসি পরীক্ষা, বুয়েট অ্যাডমিশন টেস্ট, মানে কোনো কিছুর সাথে কোনো সামঞ্জস্য পূর্ণ লেখা থাকে না। আমি সবার কমেন্ট পড়ি বস, সবার কমেন্ট অ্যাড্রেস করা তো আসলে সম্ভব হয়ে ওঠে না, কারণ আমরা অনেকজন মানুষ একসাথে ক্লাস করি। তো হ্যাঁ, যেই যেই কমেন্টগুলো আমার অবশ্যই অ্যাড্রেস করা দরকার হয়, আমি সেই কমেন্ট গুলা হচ্ছে আমি পড়ি অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আচ্ছা, ডট গুণফল কি বোঝো নাই? ভালো করে বুঝি নাই। কি বোঝো নাই? সূত্রগুলো আছে, ডট গুণফল কেন আসে, দুইটা ভেক্টরের আহ প্রভাবে, দুইটা ভেক্টর রাশি একসাথে কাজ করলে যদি এখানে একটা স্কেলার রাশি পাওয়া যায়, সেইটাকে আমরা বলি হচ্ছে ভেক্টরের ডট গুণফল। আচ্ছা, আমি এই একটা জিনিস জানি না, 2 দিন ধরে আমাকে চতুর্দিকে সবাই, মানে এই আজকে আরেকটা ক্লাসে হইছে, গতকালকে একটা ক্লাসে হইছে, মানে হু ইজ দিস ভদ্রলোক বা ভদ্র মহিলা, মানে হু ইজ জিমিন? আমি জানি না, মানে আমার নাম মাসুদ জাভেদ জিমি, বাট কি জানি আমাকে জিমিন জিমিন করছে। এই যে এখানেও বিভিন্ন মানুষজন আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। না না, আমি আপনার কমেন্ট কেন পড়বো? আপনার সাথে তো আমার শত্রুতা। ঠিক আছে। 12 ঘন্টা পড়লে, 12 ঘন্টা তুই আসলে সময় পাবি কই থেকে, আমি এটা বুঝলাম না। তুই কি কলেজ করবি না? তুই কি ক্লাস করবি না? খাওয়া দাওয়া করবি না? ভাই এগুলা, মানে এগুলা খুব, মানে মানে একটা ভেইগ কথাবার্তা। 12 ঘন্টা পড়লে আমি বুয়েটে চান্স পাবো? হ্যাঁ ভাই, 12 ঘন্টা পড়লে আপনি এমআইটি তেও চান্স পাবেন। পড়েন দেখি। আপনি পড়েন 12 ঘন্টা 16 ঘন্টা আপনি পড়েন, আমি দেখব। আচ্ছা, প্র্যাকটিস বুকে আসলে আমাদের সব টপিকের ম্যাথ দিয়ে দেওয়া আছে। সো প্র্যাকটিস বুক থেকে আমরা ম্যাথ প্রতিনিয়তই আমাদের ক্লাসে রেগুলার হচ্ছে সলভ করে থাকি। আচ্ছা, তো ডট গুণফল নিয়ে আমাদের অনেকগুলা হিসাব নিকাশ ছিল। সো ডট গুণফলের ব্যাপারগুলো আমি যদি একটু একবার রিভিশন দিয়ে ফেলি। সো এই এ ডট বি সমান কি ছিল? এ ডট বি একটা ছিল হচ্ছে এ বি কস থিটা, আর এই এ ডট বি সমান আবার আমি লিখতে পারতাম হচ্ছে এ এক্স বি এক্স, তারপর লিখতে পারতাম হচ্ছে এ ওয়াই বি ওয়াই, তারপর লিখতে পারতাম হচ্ছে এ জেড বি জেড। তো এইগুলাই হচ্ছে ডট গুণফলের মোটামুটি বহুল ব্যবহৃত সূত্র, এবং এইখান থেকে আমাদের যা যা করার তা তা কিছু আমরা করতে পারতাম। তো এই জিনিসপত্রগুলো আমরা করতে পারি। আচ্ছা, ডট গুণফল পড়া হয়েছে, ভেরি গুড, অনেকেই আমাকে জানাইছেন ডট গুণফল পড়া হয়েছে। আজকে একাডেমিকের শেষ ক্লাস না, একাডেমিকের আরো অনেকগুলো ক্লাস আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, ডট গুণফলের একটা ছোট্ট টপিক আমাদের পড়া হয় নাই, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের, এইটাও অনেকে জানেন, অনেকেরই ডট গুণফল পড়া শেষ, তো এই জন্য আমি হচ্ছে শোভন ভাইয়ার ক্লাসে একদিন ঢুকতে পারছিলাম, আপনাদের কেমিস্ট্রি মেন্টর শোভন ভাইয়ার ক্লাসে একদিন ঢুকেছি। তো শোভন ভাইয়ার ক্লাসে ঢুকে আমি এই ডট গুণফলের সাথে আমাদের ক্লাস 9-10-এর আলোর প্রতিসরণ মিলাই দিছিলাম। সো ডট গুণফল আর আলোর প্রতিসরণ মিলাই আমি একটা অঙ্ক দিছিলাম, সেইটা কয়জন কি করছেন সেটা আমি একটু দেখবো পরে। তো এই এ ডট বি ইকুয়ালস টু যদি 0 হয়, দ্যাট মিনস যদি এ বি কজ থিটা, এ বি কজ থিটার ভ্যালু যদি 0 হয়, দ্যাট মিনস এইখানে আমি আসলে কি বলতে পারি? আমি বলতে পারি কস থিটার ভ্যালু হচ্ছে 0, বা এইখান থেকে বলতে পারি থিটা ইকুয়ালস টু হচ্ছে কজ ইনভার্স 0, বা থিটার ভ্যালু কি? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। অনেকেই আশা করি জানেন। তো ব্যাপারটা হচ্ছে, যদি এই রকম দুইটা ভেক্টর থাকে, এই যদি একটা ভেক্টর থাকে এ ভেক্টর, এই যদি একটা ভেক্টর থাকে বি ভেক্টর, এবং যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে
cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাইলে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের মান a ডট b সমান আমি কি বলতে পারবো? a ডট b সমান আমি বলতে পারবো হচ্ছে 0। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি সবাই। ওকে, সামনে আগাই আমরা। তো আমরা এই টপিকের উপরে একটা ম্যাথ সলভ করব ছোটখাটো করে, এবং শোভন ভাইয়ার ক্লাসে দাঁড়িয়ে আমি একটা ম্যাথ দিয়ে গিয়েছিলাম এইরকম। তো আমি একটু আগে আমার বেসিক্যালি শুকর আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে এটা আমার 3 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসটা নিয়েছি হচ্ছে এসএসসি 26-এর জন্য একটা রেকর্ডেড প্রোগ্রাম আমাদের যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। তোমাদের যদি ছোট ভাই বোন কেউ থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে ডাইভার্ট করে দিবা, বলবা সাবস্ক্রাইব করে রাখতে, এবং তুমি যদি না করে থাকো তাহলে অবশ্যই তুমি নিজেও সাবস্ক্রাইব করে রাখবা। সো শোভন ভাইয়ার ক্লাসে ঢুকে আমি একটা স্পেশাল ম্যাথ দিছিলাম। সো চলেন আমরা শুরুতে ওই স্পেশাল ম্যাথটা একটু সলভ করি। সো আমি যেটা বলছিলাম যে একটু আগে আমি গ্রুপে একটা পোস্ট দিয়েছি, সারাদিনে দেওয়ার টাইম পাইনি। তো ওই পোস্টের মধ্যে আমি জিজ্ঞেস করছিলাম যে ডট গুণফলের কি অবস্থা, কেমন পারেন, কতদূর পড়াশোনা হয়েছে। তো এখানে সবার মোটামুটি এরকম একটা ভাইব ছিল, আরে বস ডট গুণফল সব পারি, ডট গুণফলে আমার কোনো কিছু মানে একদম বাকি নাই, সবকিছু একদম কোপাই দিছি। তো যদি সবকিছু ভালো পারেন তাহলে চলেন আমরা এই ম্যাথটা শুরু করি। আচ্ছা, ক্যালকুলাস নিয়ে কথা বলছেন, ওকে ক্যালকুলাস নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি একটু এই এক্সেপশনাল সুপার এই যে ম্যাথটা আছে এই সুপার ম্যাথটা একটু করে আসি। সো এই সুপার ম্যাথটার মধ্যে আমি বললাম যে নিচে কি আছে? নিচে আছে হচ্ছে সবটা পানি মাধ্যম। নিচে কি আছে? নিচে আছে হচ্ছে সবটা পানি মাধ্যম, এবং এই পানির প্রতিসরণাঙ্ক মিউ অফ ওয়াটার, মিউ অফ ওয়াটারের ভ্যালু কত? মিউ অফ ওয়াটারের ভ্যালু হচ্ছে 4/3। তাহলে এই অভিলম্বটা একটা টেনে দিলাম, যে এই বিভেদ তলের উপরে আমি একটা অভিলম্ব টানলাম। বাইরে কি আছে? বাইরে আছে হচ্ছে বায়ু মাধ্যম, বাইরে আছে বায়ু, মিউ অফ এয়ার এইটার ভ্যালু কত? 1। সো এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে বায়ু মাধ্যম। নিচে কি আছে? নিচে আছে বাবা পানি মাধ্যম। আচ্ছা, তো এখানে যে অভিলম্বটা আমাদের দেখা যাচ্ছে, এই অভিলম্বটাকে আমি কি বলতে পারি? এই অভিলম্বটার আমি নাম দিতে পারি এন ও এন প্রাইম। তো এই অভিলম্বটা কি? অভিলম্বটা এন ও এন প্রাইম আমরা হচ্ছে এইভাবে দিতে পারি। সো এই যে অভিলম্বটা আছে, এই অভিলম্বটার সাথে আমি মনে করলাম যে একটা আলোক রশ্মি এসে আপতিত হলো। একটা আলোক রশ্মি এসে কি হলো? একটা আলোক রশ্মি এসে আপতিত হলো। বুয়েট অ্যাডমিশন টেস্টে এই ধরনের ম্যাথই আসবে। যাদের এই ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা বা যাদেরই মোটামুটি মানে এখন আমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে চিন্তা করার দরকার নেই, আমার আগে এইচএসসি সিলেবাস শেষ করা দরকার। সো এটা এইচএসসির জন্য এবং বুয়েট অ্যাডমিশনের জন্য, দুইটার জন্যই একসাথে মিলিতভাবে ইম্পর্টেন্ট। সো এই বরাবর কি হয়েছে? এই বরাবর একটা আলোক রশ্মি এসে আপতিত হয়েছে। সো এই এ ওটা কি? এ ওটা হচ্ছে আপতিত রশ্মি। আর এন ও এন প্রাইম, এন ও এন প্রাইমটা কি? এন ও এন প্রাইমটা হচ্ছে অভিলম্ব। আচ্ছা, তো আমাকে কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে হচ্ছে আপতিত রশ্মি বরাবর একটা একক ভেক্টর বা একটা ভেক্টর দেওয়া আছে। তো আমাকে এই যে আপতিত রশ্মি আছে, এই আপতিত রশ্মি বরাবর ভেক্টরটা দিয়ে দেওয়া আছে। অবভিয়াসলি এ যে কোনো একটা তলের উপরে আসছে, তাহলে এই তল বরাবর একটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এই যে তল বরাবর ভেক্টরটা দেওয়া আছে, আমি র্যান্ডম একটা ভেক্টর ধরে নিলাম যে এইটা হচ্ছে টুয়াইস আই মাইনাস থ্রাইস জে প্লাস 4k। তো এইটা কি? এইটা হচ্ছে একটা আপতিত রশ্মি বরাবর ভেক্টর রাশি। আচ্ছা, এবং এই যে অভিলম্বটা আছে এন ও এন প্রাইম, সো আমি মনে করলাম এইখানে বাইরের দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে ও এন। বাইরের দিক বরাবর কি ভেক্টর দেওয়া আছে? ও এন। তো এইটা কি আছে? এইটা হচ্ছে অভিলম্ব বরাবর। সো অভিলম্ব বরাবর, সো আমি ধরে নিলাম যে এই অভিলম্ব বরাবর কি আছে? অভিলম্ব বরাবর আছে ও এন। তাহলে এই ও এন ভেক্টরটা কত ধরে নিলাম? আই প্লাস জে মাইনাস টুয়াইস কে ধরে নিলাম, কোনো সমস্যা নাই। তো খেয়াল করেন সম্পূর্ণই আলোর প্রতিসরণের একটা কেস। এই যে যেসব ব্রিলিয়েন্টরা বলছেন আমরা ডট গুণন শেষ করে ফেলেছি, চেটে গুলে খেয়ে ফেলেছি, আপনাদের জন্যই এই ম্যাথটা। তাহলে কি হয়েছে? একটা অভিলম্ব দেওয়া আছে, দুইটা তল আছে, এক পাশে বাতাস, এক পাশে হচ্ছে পানি। আলোর প্রতিসরণ হবে। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসলে আলোক রশ্মি বাঁকায় যায়, আলোর প্রতিসরণ হয়। সো এক্সাক্ট সেই ঘটনা। তো আলোক রশ্মি বাঁকায় যাবে। তো এখানে আমাকে একটু বলেন তো যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে,
সো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে কি অভিলম্বের কাছে আসবে না অভিলম্বের দূরে চলে যাবে? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, আলোক রশ্মি কি অভিলম্বের কাছে আসবে নাকি অভিলম্বের দূরে চলে যাবে? তো খেয়াল করো, এই যে আলোক রশ্মিটা আছে, এই আলোক রশ্মিটার আসলে যাওয়ার নিয়ত ছিল কোন দিকে? আলোক রশ্মিটা এই দিক বরাবর যাইতে চাইছিল। আলোক রশ্মিটা কি করছিল? আলোক রশ্মিটা এই দিক বরাবর যাইতে চাইছিল, কাছে আসবে। ভেরি গুড, কাছে আসবে। কাছে আসার সাহসী গল্প, কাছে আসার ভেক্টরীয় গল্প। আমরা ভেক্টর ক্লাসে কি শিখছি? কাছে আসার ভেক্টরীয় গল্প। সো আলোক রশ্মিটা কাছে চলে আসলো। তো এই যে আলোক রশ্মিটা কাছে চলে আসলো, এখন আপনি নিশ্চয়ই এই দুটো রাশি সম্পর্কে জানেন। একটা রাশির নাম হচ্ছে আপতন কোণ, আরেকটা রাশির নাম হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যেই অ্যাঙ্গেলটা তৈরি করবে সেইটা হচ্ছে আপতন কোণ, এবং প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করবে সেইটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আই এখানে কি বাবা? আই এখানে হচ্ছে আপতন কোণ। আই এখানে হচ্ছে আপতন কোণ, এবং আর এখানে কি? আর এখানে হচ্ছে প্রতিসরণ কোণ। আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, দুইটা অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি। তো আমার কাছে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে আপতিত রশ্মি আর একটা হচ্ছে অভিলম্ব বরাবর একটা ভেক্টর। আমাকে বের করতে হবে আই এর ভ্যালু কত এবং আর এর ভ্যালু কত, আপতন কোণ কত এবং প্রতিসরণ কোণ কত। এই দুটো জিনিস আমরা বের করতে চাই, আপতন কোণ কত এবং প্রতিসরণ কোণ কত। বের করেন দেখি, বের করে আমাকে বলেন দেখি কত কি আসে। আমার কাছে কাগজ কলম কোথায় আছে? আমিও একটু কাগজ কলমে অঙ্ক করি। কাগজ কলম খুঁজে বের করছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ। কিভাবে অঙ্ক করবেন? ডট গুণন ব্যবহার করবেন, বলে দিছি তো। ডট গুণন পড়তেছি, সো ডট গুণন ব্যবহার করব, যা ব্যবহার করব সবকিছু ভেক্টর চ্যাপ্টার অনুযায়ী। ঠিক আছে, ওকে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সবার কমেন্ট যায়, সবার কমেন্ট যায়। আলভিন, তুমি আগের ক্লাসটা দেখো তাহলে। এক্স বিএক্স খেয়াল করো, এক্স বিএক্স এ ওয়াই বি ওয়াই এইটা তুমি বুঝে যাবা, বা আজকেও ফলো করো, আজকেও বুঝতে পারো। আগের ক্লাস না দেখলে তো আসলে বোঝাটা একটু কঠিন। অঙ্ক করার শুরুতে একটা অঙ্ক তোমাকে তোমার টিচার বোর্ডে দিছে, আমি দিছি, বা যে কোনো ভাইয়া মেন্টর টিচার দিছে। তুমি যদি অঙ্ক দেখে শুরুতেই বলো যে ভাই এটা আমি পারবো না, এটা কোত্থেকে আসলো, কি হইলো, তাহলে ভাই তুমি পারবা না, কখনোই পারবা না। যে কোনো একটা নতুন অঙ্ক দেখলে, এটা আমার টেন্ডেন্সি ছিল এরকম, আমি অঙ্কটার দিকে ঝাঁপায় পড়তাম বাঘের মতো। মানে বাঘের মতো না, বাট আই লাইক যে ইয়েস পাইছি একটা নতুন অঙ্ক। মানে আমি সবসময় খুশি থাকতাম এই কারণে যে এই অঙ্কটা সলভ করলে আমি এখান থেকে নতুন দুইটা টেকনিক শিখতে পারবো। এখান থেকে আমি অঙ্কটা সলভ করার বা এই চ্যাপ্টার সম্পর্কে আমি নতুন করে আরো কিছু আইডিয়া আমার গেইন হবে, সূত্রগুলাকে আমি নতুন ভাবে ব্যবহার করতে পারবো। অঙ্ক পারি বা না পারি, আমি সবসময় নতুন অঙ্কের দিকে বা অজানা অঙ্কের দিকে আমি একটা গুড ভাইব নিয়ে তাকাইতাম। অলওয়েজ আমার টেন্ডেন্সি থাকতো ইয়েস এখন একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি। তো যদি আমি চেষ্টা করে নিজে মিলায় ফেলতে পারি, ফেললাম। ইভেন যদি টিচারও আমাকে দেখায় দিত, আমি ভালো ফিল করতাম, কারণ আলটিমেটলি আমি নিজেও চেষ্টা করছি এবং ভাইয়া আমাকে হেল্প করছে। চেষ্টা করে তুমি মিলাইতে না পারো কোনো সমস্যা নাই, বাট অন্তত চেষ্টা করো। কিন্তু একটা অঙ্ক দেখলা, শুরুতেই তুমি দুই হাত তুলে সারেন্ডার করে দিলা যে আমি পারতেছি না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাইলে আসলে খুব ক্রাইসিস, খুব ক্রাইসিস। চেষ্টা করেন, ভুল করেন, তারপরও চেষ্টা করেন। ঠিক আছে, ওকে। এরকম কখনোই হওয়া উচিত না যে আপনি সব ক্লাস করলেন এবং আপনি কিছুই পারলেন না। খুবই দুঃখের কথা। ঠিক আছে, খুবই দুঃখের কথা, এরকম হওয়া উচিত না। আচ্ছা, ওকে। আই এর মান, আর এর মান বলছো, আহমাদুল হাসান বলেছো, নাইস। ঠিক আছে, আহমাদুলি খালি অ্যান্সার দিয়ে যাচ্ছিস নাকি রে বাবু? তুই একাই দেখি 70 বার অ্যান্সার দিয়েছিস। ওকে, ওকে ফাইন, চেষ্টা করেন। গুড, 47 এর মতো বলছো কেউ কেউ। ভেরি গুড, ভেরি গুড।
আমি চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম। নুসাইবা বলছো আই এর মান 60 ডিগ্রি, আর এর মান 45 ডিগ্রি। আচ্ছা, ওকে। আচ্ছা, অনেক কিছু তোমরা বলেছো। অনেক কিছু তোমরা বলেছো। আচ্ছা, আচ্ছা। শুকর আলহামদুলিল্লাহ। গুড, ভেরি গুড। আচ্ছা। তো আসেন একটু আমার কথা শুনেন, একটু আমার কথা শুনতে, শুনতে আমরা একটু অঙ্কটা করি। তো আমার ফার্স্টে কি দরকার? আমার ফার্স্টে দরকার হচ্ছে আই এর ভ্যালু। আমার কি দরকার বাবা? আমার দরকার হচ্ছে আই এর ভ্যালু। তো আই মানে কি? আই মানে হচ্ছে একটা কোণ বা একটা অ্যাঙ্গেল। তো এই যে আই কোণটা আছে, এই আই কোণটা আসলে কি? আই কোণটা আসলে এই যে এ ও ভেক্টর আর ও এন ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলে মনে হচ্ছে। বি ভেরি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল। আজাইরা টেক্সট করতে থাকলে কিছু বুঝবা না, আজাইরা টেক্সট করো না। সো খেয়াল করো, তুমি এখন চিন্তা করলা যে ভাই আমি যদি দুইটা ভেক্টরের ডট গুণন করি, এ ডট বি করি, এ ডট বি সমান আমি কি লিখতে পারবো? এ ডট বি সমান আমি লিখতে পারবো এ বি কস থিটা। তাইলে আমি দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের মান পেয়ে যাব, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের মান পেয়ে যাব। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ পাওয়ার জন্য আপনাকে দুইটা ভেক্টরের ডট গুণ করতে হবে। সো দুইটা ভেক্টরের ডট গুণ করার জন্য আমাদের আসলে কি লাগে? আমাদের আসলে দুইটা ভেক্টর লাগে। আপনি বলবেন যে ভাই দুইটা ভেক্টর দেওয়া আছে এবং ওই দুইটা ভেক্টরের মান বের করা লাগে। তো আপনি এই দুইটা ভেক্টরের মানও বের করতে পারবেন, কিন্তু ক্রাইসিসটা কোথায়? ক্রাইসিসটা হচ্ছে খেয়াল করেন, আপনি দেখেন এই জায়গায় এইটা হচ্ছে এ ও ভেক্টর। এইটা কি? এইটা হচ্ছে এ ও ভেক্টর। আর এই হচ্ছে পারপেন্ডিকুলারলি, এটা যদি এ ও ভেক্টর হয়, এই বরাবর কি আছে? এই বরাবর বাইরের দিকে আছে হচ্ছে ও এন ভেক্টর। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আপনি দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারবেন না। তো কেন পারবেন না? কারণ এই যে ছবিটা আছে, এই ছবিটাকে আমি যদি একটু ঘুরায় দেই তোমার জন্য, আমি যদি এই ছবিটাকে ঘুরায় দেই, তাহলে তুমি খেয়াল করো এই ছবিটার মধ্যে কি হচ্ছে। এই ছবিটার মধ্যে, এটারও ঘুরায় দিলাম, যে এই ছবিটার মধ্যে কি হচ্ছে। এই ছবিটার মধ্যে তুমি দেখো এ ও ভেক্টর ভিতরে প্রবেশ করতেছে, এ ও ভেক্টর ভিতরে প্রবেশ করতেছে, আর ও এন ভেক্টর বের হয়ে যাচ্ছে। এ ও ভেক্টর ভিতরে প্রবেশ করতেছে, ও এন ভেক্টর বের হয়ে যাচ্ছে। তো এইটা অ্যাকচুয়ালি দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে না। এটা আমরা শুরুর দিকে একটা বা দুইটা লেকচারে যখনই সামান্তরিক সূত্র পড়ছি আমরা পড়ছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য দুইটা ভেক্টরের পাদবিন্দু একই জায়গায় আসতে হবে, অথবা দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু একই জায়গায় আসতে হবে। দুইটা ভেক্টরের কি হইতে হবে? দুইটা ভেক্টরের পাদবিন্দু একই জায়গায় আসতে হবে, অথবা দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু একই জায়গায় আসতে হবে। কিন্তু এইখানে দেখো এ ও ভেক্টর, ও হচ্ছে ভিতরের দিকে ঢুকতেছে, ও হচ্ছে এইভাবে প্রবেশ করলো, আর ও এন ভেক্টর ও আসলে এখান থেকে বের হয়ে গেল। সো একটা প্রবেশ করছে, আরেকটা বের হয়ে গেছে। তাহলে এখান থেকে কি আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করতে পারবো? আমার উত্তর হচ্ছে না, পারবো না। কেন পারবো না? কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য পাদবিন্দু দুইটা একই হইতে হবে, অথবা শেষ বিন্দু দুইটা একই হইতে হবে, এটাই নিয়ম। কিন্তু এখানে একটা ভেক্টরের শীর্ষবিন্দু, আরেকটা ভেক্টরের পাদবিন্দু। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা বাইর করতে চাই, আই এর মান বাইর করতে চাই, তাহলে আসলে আমার কি করা লাগবে? আশা করি বুঝতে পারছেন আমার আসলে কি করা লাগবে। আমি বলবো এই হচ্ছে ও এন, যেটা হচ্ছে বাইরে চলে যাচ্ছে। এইটা কি আছে? এইটা আছে ও এন ভেক্টর। তাহলে ও এন এর মান যা আছে তা দেওয়া আছে। তা আমি বললাম যে এ ও ভেক্টর দিয়ে তো আসলে হচ্ছে না, তো আমি এখানে বিপরীত ভেক্টরটা চালাই দিলাম। তো আমি বললাম এইটা হচ্ছে ও এ ভেক্টর। তাহলে এই যে ও এ ভেক্টর আছে, এই দুইটার মধ্যবর্তী কোণ যেই থিটা, সেই থিটা সমান হবে আই। বুঝতে গিয়ে পারছেন? কেন উল্টাবো? কেন উল্টাবো? কারণ একটা ভেক্টরের শীর্ষবিন্দু আরেকটা ভেক্টরের পাদবিন্দু মধ্যবর্তী কোণ নির্দেশ করে না। দুইটা ভেক্টরের পাদবিন্দু অথবা দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু এক জায়গায় আসতে হবে। আচ্ছা, তাহলে এখানে তো আপনি ভেক্টরটাকে কি করছেন? উল্টাই দিচ্ছেন। তাহলে এখানে কি দেওয়া ছিল? এ ও। কি দেওয়া ছিল? এ ও। আপনার আসলে কি লাগবে? আপনার লাগবে ও এ।
তাহলে এই ও এ ভেক্টর সমান কি হবে? ও এ ভেক্টর সমান হবে মাইনাস অফ টুয়াইস আই প্লাস অফ 3j মাইনাস অফ 4k। আচ্ছা, আর ও এন ভেক্টর যা ছিল সেইটাই আছে। ও এন ভেক্টর সমান কত? ও এন ভেক্টর আই প্লাস জে মাইনাস টুয়াইস কে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন দুইটা ভেক্টরের আপনি ডট গুণন করেন, তাহলে দুইটা ভেক্টর যদি ডট গুণন করেন, ও এ ডট ও এন, এই ও এ ডট ও এন সমান কি আসবে? ও এ ডট ও এন ইন্টু কজ থিটা। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে আই। তাহলে ও এ সমান কি? ও এ সমান হচ্ছে এই পুরাটা। তাহলে ও এ সমান যদি এই পুরাটা হয়, তাহলে এই পুরাটাকে আমি একটু কপি পেস্ট করে নিয়ে আসি। তাহলে এই পুরাটা হচ্ছে আমার ও এ ভেক্টর। আচ্ছা, এই হচ্ছে আমার ও এ ভেক্টর। আচ্ছা, এরপরে আমার কি আসবে? এরপরে আমার আসবে হচ্ছে ও এন ভেক্টর। তাহলে এই ও এন ভেক্টরটাকেও আমি হচ্ছে কপি পেস্ট করে নিয়ে আসলাম। সো এই হচ্ছে ও এ এবং ও এন, এবং এই দুইটা ভেক্টরের মধ্যে একদম দেখা যায় মতো করে একটা ডট দিতে হবে। আচ্ছা, সমান সমান, এরপরে আমি কি লিখবো? এরপরে আমি লিখবো হচ্ছে ও এ ভেক্টরের মান এবং ও এন ভেক্টরের মান। সো যে কোনো একটা ভেক্টরের মান আমরা কিভাবে বের করি? নিশ্চয়ই আমরা পড়ছি আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। এইভাবে আমরা কোনো একটা ভেক্টর রাশির মান বের করি। তাহলে ফার্স্টে হচ্ছে ও এ ভেক্টর। তাহলে ও এ ভেক্টর মানে এই ভেক্টর রাশিটার মান। তাহলে এই ভেক্টর রাশিটার মান কত? রুট ওভার আমি কি লিখবো? -2 স্কোয়ার প্লাস, এরপরে এখানে আছে হচ্ছে 3 স্কোয়ার প্লাস, এখানে আছে হচ্ছে -4 স্কোয়ার ইনটু, এরপরে এইখানে কি লিখবো? এইখানে লিখবো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার ইনটু কি লিখবো? কজ থিটা। থিটা মানে কি? থিটা মানে আপতন কোণ আই। তাহলে কজ অফ আই। আচ্ছা, এবারে আসি ডট গুণন। ডট গুণনের ক্ষেত্রে আমরা টেকনিক কি শিখছি? আই গুণ আই ডট আই, জে ডট জে, কে ডট কে। একই জাতীয় একক ভেক্টর ডট গুণফলের মান 1, ভিন্ন জাতীয় একক ভেক্টর ডট গুণফলের মান 0। তাহলে এইখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে আমি কি লিখতে পারবো? আই ডট আই মানে 1, তাহলে এইখানে থাকবে হচ্ছে বা -2, 3 ডট 1 দ্যাট মিনস +3, -4 -2 দ্যাট মিনস +8 সমান সমান এইখানে কি লেখা যাবে? এইখানে লেখা যাবে রুট ওভার। তাহলে এখানে খেয়াল করো, 4 4 16, 2 2 4, 16 আর 4 20, 3 3 9। তাহলে রুট ওভার 29 ইন্টু 1 1 2 আর এখানে 4, তাহলে রুট ওভার 6 ইন্টু কজ অফ আই। তাহলে এইখান থেকে আমি যদি একটু সামনে চলে যাই, এইখান থেকে আমি যদি একটু সামনে চলে যাই, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে, এখানে কি আসবে? 9 আসবে। 9 যদি এখানে চলে আসে, 9 তো একটু বড় হয়ে যাচ্ছে। 9 তো একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে ৫ ৬ ৩০, ও না, এটা তো গুণ আকারে আছে। তাহলে এইখান থেকে লিখতে পারবো হচ্ছে, বা এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 6 আর এখানে আছে হচ্ছে 6 আর 3 মানে 9। তাহলে 9 ডিভাইডেড বাই রুট ওভার 29 ইন্টু রুট ওভার 6 সমান সমান হচ্ছে কজ অফ আই। বা এইখান থেকে লিখতে পারবো আই সমান সমান কি? আই সমান সমান হচ্ছে কজ ইনভার্স 9 ডিভাইডেড বাই রুট ওভার 29 ইন্টু রুট ওভার 6। বা এইখান থেকে বলতে পারবো আই সমান সমান, বিসমিল্লাহির রহমানির রাহিম, মেরে দেখি কত আসে। 9 ডিভাইডেড বাই রুট ওভার 29 ডিভাইডেড বাই রুট ওভার 6 করলে আসে হচ্ছে সামথিং হিজিবিজি কিছু একটা। এটাকে শিফট কজ যদি আমি চালায় দেই, আমার অ্যান্সার আসবে 46.97। তো আই এর ভ্যালু কত আসছে? আই এর ভ্যালু আসছে 46.97 ডিগ্রি। এইখান থেকে আমরা কি পাইছি? এইখান থেকে আমরা আপতন কোণের মান কত পেয়ে গেছি? আপতন কোণের মান কত আসছে? আপতন কোণের মান আসছে 46.97 ডিগ্রি। আর আপতন কোণের মান যদি আমার জানা হয়ে যায়,
আপতন কোণের মান যদি আমার জানা হয়ে যায়, এখান থেকে প্রতিসরণ কোণ বের করাটা আসলে খুবই সহজ। আপতন কোণের মান যদি আমরা জানি, তাইলে এখান থেকে আমরা প্রতিসরণ কোণের মান খুব ইজিলি বের করতে পারবো। প্রতিসরণ কোণের মান বের করার জন্য আমার বেসিক্যালি হচ্ছে প্রতিসরণাঙ্কের সূত্রটা লাগে, সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর এর মিউ দিয়ে যেই সূত্রটা। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারবো? এইখান থেকে আমি বলতে পারবো হচ্ছে সাইন আই বাই সাইন আর। তো এটাকে যদি একটু আমি উপরে উঠাই দেই, তাহলে আমি নিচে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে, সুতরাং এ আর মিউ ডব্লিউ সমান সমান হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর, বা এইখান থেকে মিউ অফ ডব্লিউ ডিভাইডেড বাই মিউ অফ এয়ার সমান সমান হচ্ছে সাইন অফ আই এর মান কত? 46.97, 46.97 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে সাইন অফ আর, বা এইখান থেকে মিউ অফ ডব্লিউর মান কত? পানির প্রতিসরণাঙ্কের ভ্যালু হচ্ছে 4/3। তো পানির প্রতিসরণাঙ্কের ভ্যালু 4/3, সাইন আরটাকে ওই পাশে নিয়ে যাও, বা সাইন আর সমান কি? সাইন আর সমান হচ্ছে সাইন অফ 46.97, 46.97, এটা যেখানে ছিল সেখানে থাকলো, মিউ ডব্লিউ দিয়ে নিচে ভাগ হয়ে যাবে। সো মিউ ডব্লিউ সমান কত? 4/3। আর মিউ অফ এয়ার এর ভ্যালু কত? মিউ অফ এয়ার এর ভ্যালু হচ্ছে 1। সো মিউ অফ এয়ার এর ভ্যালু 1 চলে গেল। তাহলে সাইন অফ 46.97 করলে আসে কি? করলে আসে হচ্ছে এইটা। তাহলে সাইন অফ 46.97 করলে আসে এইটা, ডিভাইডেড বাই 1.33 করলে আসে এইটা। এইটাকে শিফট সাইন অ্যান্সার চালাইলে অ্যান্সার আসে 33.34, বা এইখান থেকে প্রতিসরণ কোণ আর এর ভ্যালু কত আসে? আর এর ভ্যালু আসে হচ্ছে 33.34 ডিগ্রি। আর এর ভ্যালু, প্রতিসরণ কোণের মান আমরা কত পাইছি? আর এর ভ্যালু, প্রতিসরণ কোণের মান আমরা পাইছি হচ্ছে 33.34 ডিগ্রি। সো এই হচ্ছে আমার দুইটা অ্যান্সার। সো এরকম অঙ্ক হইতে পারে। বুয়েট অ্যাডমিশন টেস্ট এই ধরনের ম্যাথ দিতে খুব পছন্দ করে, যেই ম্যাথগুলায় তোমার মাল্টিপল চ্যাপ্টারের কনসেপশন লাগতেছে, তোমার ভেক্টরের কিছু প্রয়োগ করা লাগতেছে, আবার এখান থেকে আলোর প্রতিসরণ চলে আসছে। তো এখানে আলোর প্রতিসরণ, প্রতিফলন, অভিলম্ব, ডট গুণন, এগুলার সাথে মিলায় অনেক ধরনের ম্যাথ হইতে পারে। সো দিস ইজ জাস্ট ওয়ান সিম্পল ম্যাথ। এই ধরনের ম্যাথ আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে খুবই বলবো পছন্দ করার মতো ম্যাথ। স্যাররা এই ধরনের ম্যাথ অনেক পছন্দ করেন। ঠিক আছে, ওকে ফাইন, বুঝতে পেরেছি আশা করি। কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা সামনে আগাবো। সঞ্জনা, আমি বুঝি নাই তুই কি বলছিস, কি বলছিস তুই, এটা একটু বুঝতে হবে বস। ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, নতুন সূত্রটা বুঝাই দেন। কোনো নতুন সূত্র লিখি নাই বস, কোনো নতুন সূত্র লিখি নাই। নতুন সূত্র কই পাইছেন? ওই সার সাইন সবই একই কথা। ওই সাইন অফ আর লিখতে গেছিলাম আর কি, সাইন অফ আর কে সংক্ষেপে সার লিখে ফেলছি। এটা তো তোরা বুঝিস তাই না? এইগুলা ছোটখাটো প্রিন্টিং মিস্টেক, এইগুলা এইগুলাকে আসলে তেমন কিছু হিসেবে ধরতে হয় না। ঠিক আছে, ওকে ফাইন। প্রতিসরণাঙ্কের সূত্র, এটাই প্রতিসরণাঙ্কের সূত্র, 4/3, এটা আমাদের মুখস্থ। ওকে ফাইন, খুব ভালো, আপনারা চ্যাম্পিয়ন। আচ্ছা, আরেকটা ম্যাথ একটু দেখি, যেটা মাত্র বললাম যে দুইটা ভেক্টর যদি আসলে কি হয়, দুইটা ভেক্টর যদি আসলে পারপেন্ডিকুলারলি থাকে, দুইটা ভেক্টর যদি আসলে পারপেন্ডিকুলারলি থাকে, অর্থাৎ এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, তো এরা যদি পারপেন্ডিকুলারলি থাকে, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তাইলে এদের ডট গুণফলের মান কি হয়? ডট গুণফলের মান হয় হচ্ছে 0। তাহলে এইটার উপর বেস করে ছোট ছোট কিছু ম্যাথ আসতে পারে, সুডো ম্যাথ। তো এই সুডো ম্যাথটা মানে কি? পারপেন্ডিকুলার মানে লম্ব,
পারপেন্ডিকুলার মানে কি? পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর লম্ব, এইটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে? আচ্ছা, ওএ আর ওএন এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হয়? আই ছাড়া আর কি হয় আপনি আমাকে বলেন? আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে তো আমরা আপতন কোণ বলি। তো এটা ছাড়া তুমি আর কি কোণ মনে করতে চাও আমাকে একটু বলতে পারো? আমাকে একটু বলতে পারো? ডিরেকশন চেঞ্জ না করলেও ভ্যালু সেম। এইটা আসলে অভিলম্বের দুই পাশেই আপতিত রশ্মি আ একই দিকে আছে বলে আমরা ধরে নিচ্ছি। বাট এইটা আসলে সেম হওয়া উচিত না আরকি। সবসময় সেম নাও হইতে পারে। ঠিক আছে? সবসময় সেম নাও হইতে পারে। প্রতিসরণাঙ্কের সূত্র এটা আমরা 9-10 এ পড়ছি। এটা আমার পড়ানোর কিছু নাই। আপনি 9-10 এ না পড়ে আসলে আমি এখন কি করব? তাহলে আসেন, আপনাকে বলছে এ ভেক্টর সমান হচ্ছে টুয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস 5k, এবং আপনাকে বলছে বি ভেক্টর সমান হচ্ছে এম আই মাইনাস 3j প্লাস 2k। আপনাকে বলছে এ এবং বি এ এবং বি পরস্পর লম্ব হলে, এ এবং বি পরস্পর লম্ব হলে এম এর মান কত? এ এবং বি পরস্পর লম্ব হলে এম এর মান কত? এইটা আসলে বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসে। এত ছোট কোয়েশ্চেন আসলে বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসে। এমসিকিউতে আসা কোয়েশ্চেন। ঠিক আছে? ও এন বের করি নাই, ও এন দেওয়া ছিল, ও এন দেওয়া ছিল। আচ্ছা, ক্যালকুলাস, এই অঙ্কটা শেষ করি তারপর ক্যালকুলাস নিয়ে বলছি। তো এটা আসলে খুব ছোট অঙ্ক। কেউ বলছেন 22, কেউ বলছেন 9.5। 22 এবং 9.5 কিভাবে একসাথে আসে আমি আসলে বুঝি নাই। আচ্ছা, ওকে। তারপরে কি হইছে? তারপরে হইছে, হ্যাঁ, হ্যাঁ, এইচএসসি 26 এর গতিবিদ্যা ক্লাস করলে হবে রে ভাই। কতবার জিজ্ঞেস করে একটা মানুষ, অদ্ভুত। ওকে, খেয়াল করেন এইটা আমরা যেভাবে সলভ করতে যাব, যেহেতু আপনাকে বলছে দুইটা ভেক্টর পরস্পর লম্ব, সো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়া মানে কি? দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়া মানে এ ডট বি এর ভ্যালু কি? এ ডট বি এর ভ্যালু 0। সো এ ডট বি এর ভ্যালু 0 হইলে আমরা কি বলতে পারি? এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস AZ BZ সমান সমান 0। সো AX BX মানে কি? সবাই দেখো, যারা AX BX বুঝতে চাইছিলা, I এর সহগ হচ্ছে M, I এর সহগ হচ্ছে 2। তো এটা হচ্ছে I এর দুইটা সহগ। তো এইখান থেকে লিখতে পারবো 2 ইনটু M প্লাস, এরপরে আসো AY BY, জে এর সহগ হচ্ছে -3, জে এর সহগ হচ্ছে +3। তো এখানে লিখবো জে এর দুইটা সহগ, সো লিখবো 3 ইন্টু -3 প্লাস, এরপরে খেয়াল করেন এরপরে কি আছে? এ জেড বি জেড, কে এর সহগ হচ্ছে 2, কে এর সহগ হচ্ছে -5, তাহলে লিখবো প্লাস 2 ইন্টু -5 সমান সমান কি? সমান সমান হচ্ছে 0। তাইলে এইখান থেকে এখন আমরা কাজ করে ফেলতে পারবো বা লিখতে পারবো টোয়াইস এ মাইনাস, এখানে কি আসবে? 3 3 9, এখানে কি আসবে? -10 ইকুয়ালস টু 0। 9.5 আসবে আমাদের অ্যান্সার। যাদের অ্যান্সার 9.5 আসছে তারা ঠিকঠাক মতো করছেন, ভেরি গুড, নাম্বার পাইছেন। 3-এ 3, 4-এ 4, যেটা স্যার দিবে। বা এইখান থেকে আপনি কি লিখতে পারবেন? টোয়াইস এম সমান কি? টোয়াইস এম সমান হচ্ছে +19। বা এইখান থেকে এম সমান কি? এম সমান হচ্ছে 19/2, দ্যাট মিনস 9.5। সো এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি এম এর মান কত? এম এর মান হচ্ছে 9.5। বুঝতে পারছি বস? ওকে, সেরা, সেরা, ঠিক আছে। পড়ালেখা না করলে এরকমই হবে, মাথার উপর দিয়ে যাবে, টেবিলের নিচ দিয়ে যাবে, আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু হবে। ঠিক আছে?
না, তোমাদের নোট করা উচিত না, তোমরা সিনেমা দেখো, তোমরা নোট কেন করবা, তোমরা সিনেমা দেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন, যেটা বলছিলাম আপনাদের অনেকের ক্যালকুলাস নিয়ে কথা আছে। সো ক্যালকুলাস শুরু করতে আমার তো মিনিমাম আরো একটা ক্লাস লাগবে, একটা বা দেড়টা ক্লাস লাগবে। তো এই ক্যালকুলাসের জন্য আপনি যেটা করবেন, ক্যালকুলাসের জন্য আপনি হচ্ছে এইচএসসি 26 এর আর্কাইভ ক্লাসে চলে যাবেন, এবং এই এইচএসসি 26 এর আর্কাইভ ক্লাসে যদি চলে যান, আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা হচ্ছে লেকচার নাম্বার 13 এবং লেকচার নাম্বার 14, এই দুইটা লেকচার যদি দেখেন তাইলে আপনার বেসিক ক্যালকুলাস সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, বা আপনি সিরিয়াল ধরে দেখতে থাকেন বা দেখতে পারেন আর কি, ক্যালকুলাস গুলা দেখতে পারেন। যেমন ধরেন আমি এখন কত নাম্বার লেকচারে আছি, আজকে আমরা মোস্ট প্রবাবলি 11 নাম্বার লেকচারে আছি। তো এই 11 নাম্বার লেকচারে আমার 12 বা 13 নাম্বার লেকচার, এই দুইটা লেকচার হয়তো মোটামুটি গিয়ে আমরাও হয়তো এখানে 13 নাম্বার লেকচার থেকেই ক্যালকুলাস শুরু করব। তো এখান থেকে খেয়াল করেন যে আপনার জন্য কিন্তু দেওয়া আছে, আপনার জন্য কি আছে, আপনার জন্য দেওয়া আছে, ঠিক আছে? যেমন আমি আপনাকে বলি, আমি যদি আপনাকে জাস্ট একটু ওয়েবসাইটটা দেখাই, আপনারা আর্কাইভ ক্লাস খুঁজে পান না, এই যে এইচএসসি 26, এই এইচএসসি 26 এর আর্কাইভ ক্লাস আপনারা খুঁজে পান না। সো এটার জন্য খেয়াল করেন, জাস্ট 1 মিনিটে আমি যদি একটু অ্যাপে বা ওয়েবসাইটে চলে যাই, তাহলে ধরেন এটা দেখতে পাচ্ছেন কিনা, এখানে হচ্ছে, দাঁড়াও, এখানে আমার কোথায়, এখানে আমার কি হচ্ছে, ব্রাইটনেস কোথায়, এই যে টেকনোলজিয়া, টেকনোলজিয়া দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আমার এখানে কি আছে, আমার এখানে এইচএসসি 27 এর বিজ্ঞানটা সিলেক্ট করা আছে। তো এই এইচএসসি 27 এর তোমার প্রোগ্রামের উপর তুমি যদি ক্লিক করো, তুমি এইচএসসি 27 এর যদি 5টা কোয়ার্টারে এনরোল করে থাকো, ফুল কোর্সে এনরোল করো, তোমার জন্য এইচএসসি 26 এর ফুল কোর্সের এক্সেস দেওয়া আছে। সো তুমি এইচএসসি 26 এর বিজ্ঞানটা সিলেক্ট করো। তাহলে এখন তুমি কি সিলেক্ট করে ফেললা, তুমি সিলেক্ট করে ফেললা এইচএসসি 26 বিজ্ঞান। তুমি যদি 5টা কোর্সে এনরোল করা থাকো, 5টা কোয়ার্টারে তুমি এই ফ্যাসিলিটি পেয়ে গেছো। তাহলে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে কোয়ার্টার নাম্বার 1। সো কোয়ার্টার নাম্বার 1 এর যদি আমি একটু ভিতরে চলে যাই, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভিতরে কি পাবো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভিতরে পাবো হচ্ছে ভেক্টর, এবং এই ভেক্টর চ্যাপ্টারে পুরাটাই দিয়ে দেওয়া আছে। তারপরেও তুমি যদি শুধুমাত্র ক্যালকুলাস অংশটা দেখতে চাও, 13 নাম্বার লেকচার, 14 নাম্বার লেকচার, এই যে লেকচার নাম্বার এই দুষ্টু ছেলে শুভ ভাইয়া চলে আসছে। সো এই যে লেকচার নাম্বার 13, লেকচার নাম্বার 14, তো এই লেকচার নাম্বার 13 আর 14 মূলত হচ্ছে ভাই ক্যালকুলাস নিয়ে আলোচনা করছেন, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এইসব পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করছেন। তো আস্তে আস্তে আগাইছেন আর কি। তো এখন হুট করে আমি ক্যালকুলাস শুরু করে দিতে পারি না, আপনারা কেউ কেউ হয়তো চাচ্ছেন, আমি দুঃখিত, আমার ডট গুণন পড়াইতে হবে, ক্রস গুণন পড়াইতে হবে, মোটামুটি 10-12টা লেকচার লাগে, 10-12টা লেকচার লাগে এই সবকিছু করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো সৃজনশীলের 1 আর 2 আপনি বই থেকে পড়বেন। ফার্স্ট কথা, সৃজনশীলের 1-2 আপনি বই থেকে পড়বেন, বই থেকে সব পড়া হয়ে গেলে তারপরে আপনি প্র্যাকটিস বুকে আসবেন। প্র্যাকটিস বুকেও আপনার অনেকগুলা কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে। এবং আমি যদি এইখান থেকে একটু ব্যাকে যাই, আমি যদি এখান থেকে একটু ব্যাকে যাই, এই ব্যাকে যাস না কেন? আচ্ছা, তো এখান থেকে আমি ধরো না, এটা কি চলে আসছে, তো এইখান থেকে আমি যদি পিসিতে ফেরত যাই, তো এই আর কি, তো এই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন আপনার ক্যালকুলাস পুরোটা দিয়ে দেওয়া, মানে ক্যালকুলাস ভাইয়া করাইছে, ওইটুকু আপনি দেখে নেন, দেখে বেসিক আইডিয়া করে আপনি আসলে ভেক্টর গতিবিদ্যা পড়তে পারেন। আর আমরা পড়বো, আমরা আজকে 11 নম্বর লেকচারে আছি। সো 11 নম্বর লেকচারের পরে 12 নম্বরের মধ্যে আমাদের মোটামুটি ক্রস গুণন শেষ হয়ে যাবে। সো 12 নম্বর লেকচারেই হয়তো আমি ক্রস গুণনের কিছু প্রবলেম নিয়ে আলোচনা, সরি, ওই ক্যালকুলাসের কিছু প্রবলেম নিয়ে আলোচনা শেষ করব, এবং ক্যালকুলাসের টু এন্ড ফ্রো যা যা কিছু আছে এই সব কিছু দেখতে আমার মোটামুটি আশা করা যায় যে 2-3টা ক্লাস লাগবে। এরপরে আমরা আস্তে আস্তে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যাব, এবং আমাদের যেটা মেইন মঞ্জিলে মকসদ কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, সেইটা নিয়েও হচ্ছে আমরা পড়াশোনা করব। সো এই হচ্ছে আমাদের বিষয়। তো এইটা একটু পড়ে নেন, আপনাদের জন্য তো দেওয়া আছে রে ভাই, এটা আপনাদের জন্য দেওয়া আছে। সো আপনি কেন আসলে ওয়েট করতেছেন?
কেন আসলে ওয়েট করতেছেন? আচ্ছা, আর আরেকটা জিনিস, কারো কারো হচ্ছে প্র্যাকটিস বুক পান না, মানে আপনাদেরকে আসলে ভালোবেসে কোলে নিয়ে মানে ফিডার খাওয়ানো উচিত। এই যে প্র্যাকটিস বুক আপনারা পান না, তো এই প্র্যাকটিস বুক পাওয়ার জন্য আপনি কি করবেন? প্র্যাকটিস বুক পাওয়ার জন্য আপনি আসলে চলে যাবেন হচ্ছে, প্র্যাকটিস বুক পাওয়ার জন্য আপনি আসলে আবারও অ্যাপে চলে যাবেন। সো অ্যাপের ভিতরেই প্র্যাকটিস বুক দেওয়া থাকে। অ্যাপের ভিতরেই আমরা কি পাই? অ্যাপের ভিতরেই আমরা হচ্ছে আমাদের যেই প্র্যাকটিস বুকগুলো আছে, সেই প্র্যাকটিস বুকগুলো আমরা পেয়ে যাই হচ্ছে অ্যাপের ভিতরে। ঠিক আছে? সো অ্যাপের ভিতরে প্র্যাকটিস বুক দেওয়া আছে। আপনি অ্যাপের ভিতরে দেখেন। ব্রো কেউ কি আছো? হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 1 2 3। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ ব্রো বলেন। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের ডট গুণন। তো ডট গুণন থেকে আমরা আসলে অনেকগুলা ম্যাথ হোমওয়ার্কে দিছিলাম। তো ওই হোমওয়ার্কের ম্যাথগুলোর সবগুলাই আসলে অ্যান্সার দেওয়ার ছিল। তো আমার মনে হয় না যে কোনো ম্যাথ আসলে অনেক বেশি কঠিন, যেইটা আসলে আমার করতে অনেক বেশি প্রবলেম হওয়ার কথা। তারপরও আমি একটা দুইটা ম্যাথ একটু করি, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্রস গুণন নিয়ে আজকে বাকি যাবতীয় সকল কথাবার্তা বলে থাকবো। আচ্ছা, তো এইটা বেসিক্যালি আইইউটি অ্যাডমিশন টেস্টে আসছিল, অনেকেই হয়তো করে ফেলছেন। আইইউটি অ্যাডমিশন টেস্টে আসছিল 2018-19 সালে। সো আমাকে কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে হচ্ছে একটা ভেক্টর দিয়ে দেওয়া আছে। সো এই যে ভেক্টরটা দিয়ে দেওয়া আছে, তাহলে ভেক্টর এফ ইকুয়ালস টু কি? ভেক্টর এফ ইকুয়ালস টু টুয়াইস আই মাইনাস টুয়াইস আই প্লাস থ্রাইস জে প্লাস 4k। এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে the force is applied on a particle and the particle moves from এত টু এত। তার মানে এইটা আসলে কি? এইটা আসলে এই কণাটার আদি বিন্দুর স্থানাঙ্ক। এইটা কি? এইটা হচ্ছে এই কণাটার আদি বিন্দুর স্থানাঙ্ক, এবং এইটা হচ্ছে এই কণাটার শেষ বিন্দুর স্থানাঙ্ক। সো দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। আমাকে বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়ার্ক ডান। সো ওয়ার্ক ডান বের করতে বলছে। সো ওয়ার্ক ডান মানে আসলে কি? কাজ সমান কি? কাজ সমান আমরা জানি হচ্ছে বল ইনটু সরণ। ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। তো সরণ মানে কি? সরণ মানে শেষ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই এস ভেক্টরটা আমি যদি বের করতে চাই, তাহলে এস ভেক্টর বের করার নিয়ম কি? এস ভেক্টর বের করার নিয়ম হচ্ছে, আমি যদি এখানে বলে দেই, এস ভেক্টর বের করার নিয়ম হচ্ছে, আপনি বলতে পারেন বিএক্স মাইনাস এ এক্স ইন্টু আই ক্যাপ প্লাস বিওয়াই মাইনাস এ ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস এরপরে কি বলতে পারবেন? এরপরে বলতে পারবেন হচ্ছে বিজেড মাইনাস এ জেড, বিজেড মাইনাস এ জেড ইন্টু কে ক্যাপ প্লাস কি বলতে পারবো? বলতে পারবো হচ্ছে বিজেড মাইনাস এ জেড ইন্টু হচ্ছে কে ক্যাপ। সো এই হচ্ছে সরণ বের করার টেকনিক। এইভাবে আমাদের আসলে লেখার প্রয়োজন নাই, আমি আসলে শেষ বিন্দুর স্থানাঙ্ক থেকে আদি বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করলেই হয়ে যায়। তাহলে খেয়াল করেন, ফার্স্ট হচ্ছে আই এর জন্য বাইর করব। তাহলে শেষ বিন্দুর এক্স এর কোঅর্ডিনেট কত? -2। আদি বিন্দুর কত? 3। তাহলে কি লিখতে পারবো? -2 -3 ইন্টু আই ক্যাপ প্লাস বিওয়াই, বিওয়াই তে কি আছে? 3 প্লাস -4, সরি এটা কি আসবে? -4 ইন্টু জে ক্যাপ প্লাস বিজেড কত? বিজেড হচ্ছে 5। তাহলে 5 মাইনাস মাইনাস অফ 2, তাহলে ইনটু কি লিখবো? ইনটু হচ্ছে কে ক্যাপ। তাহলে এখান থেকে লিখতে পারবো মাইনাস অফ 5i, এটা হয়ে যাবে 7 প্লাস অফ 7j, এইটা হয়ে যাবে প্লাস অফ 7k। তাইলে এখান থেকে দেখেন আমি এস ভেক্টরটা পেয়ে গেছি, সরণ ভেক্টর। তাইলে এস ভেক্টরটা কত? এস ভেক্টরটার মান আপনি জেনে গেছেন হচ্ছে, এস ভেক্টর সমান কি? এস ভেক্টর সমান হচ্ছে 5i প্লাস 7j প্লাস 7k। আচ্ছা, তাহলে এখন আপনি বলের সাথে সরণ গুণ করেন, বা আপনি এখান থেকে লিখেন, বা ডব্লিউ সমান কি আসবে? ডব্লিউ সমান আসবে মাইনাস টুয়াইস আই প্লাস থ্রাইস জে প্লাস
4k ডট, এইখানে আমি কি লিখবো, এইখানে যা আছে পুরাটা সেটা হচ্ছে মাইনাস অফ 5i ক্যাপ প্লাস হচ্ছে 7j ক্যাপ প্লাস হচ্ছে 7k ক্যাপ। তাহলে এইখান থেকে যদি আমি যোগ করি 5 দুগুণে 10 প্লাস এইখানে আসবে 3 সাথে হচ্ছে 21, এখানে আসবে হচ্ছে 4 সাথে হচ্ছে 28, তাহলে এখানে হচ্ছে 48, 49, 59। তো হ্যাঁ, অ্যান্সার লেখা আছে, আমরা জানি আমাদের অ্যান্সার মিলছে। সো এই হচ্ছে 59 জুল। বুঝতে পেরেছি আশা করি সবাই বুঝতে পারছেন। cos 0 আসলে দরকার নাই এখানে, আমাদের cos 0 তো আমরা আসলে যদি 5 এর একটা মান থাকতো, যদি আমার বলা থাকতো কখন আসলে আমি লিখব, যদি আমার বলা থাকতো ফোর্সের ভ্যালু 60 নিউটন, সরণের মান 20 মিটার এবং এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তখন আমি ডব্লিউ সমান লিখতাম এফ এস কস থিটা। এফ এর মান বসাইতাম, এস এর মান বসাইতাম এবং কস থিটার মান বসাইতাম। এফ এর মান, এস এর মান, কস থিটার মান বসাইতাম। বুঝতে পারছি। সাইন 30 কোত্থেকে আসছে বস আমি জানি না, আপনি কেন সাইন 30 লিখছেন? ঠিক আছে, ওকে ফাইন। আর হচ্ছে এইরকম ম্যাথ আমরা আজকেই করছি, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, এটা কে জানি মুখস্থ 22 অ্যান্সার বলতেছিল। অদ্ভুত অদ্ভুত মুখস্থ অ্যান্সার বলস তোরা। এই অঙ্কটা আপনারা করছেন কিনা, এই অঙ্কটা আপনারা করছেন কিনা একটু চিন্তা করেন। দুইটা গাড়ির কথা বলা আছে, একটা গাড়ি হচ্ছে এ, একটা গাড়ি হচ্ছে বি। আচ্ছা, তাদের বেগের উলম্ব উপাংশ যথাক্রমে √3 এবং 2। তো যেহেতু বেগের উলম্ব উপাংশ, সো উলম্ব বললে আমি নরমালি চিন্তা করি, নরমালি ওয়াই এক্সিস, সব সময় না, নরমালি চিন্তা করি ওয়াই এক্সিস। আর অনুভূমিক উপাংশ কত? অনুভূমিক উপাংশটাকে আমি চিন্তা করতে পারি, এইটা হচ্ছে এক্স এক্সিস। সো জাস্ট আমি চিন্তা করছি, আর কিছু না। তাহলে খেয়াল করেন, আমরা এইখান থেকে কি বলতে পারি যে আমার বেগের উলম্ব উপাংশ দেওয়া আছে, তাহলে এইটাকে বলতে পারি হচ্ছে ভি অফ এ এক্স এক্সিস বরাবর। সো ভি অফ এ এক্স এক্সিস বরাবর কত? ভি অফ এ এক্স এক্সিস বরাবর হচ্ছে √3 মিটার পার সেকেন্ড, এবং ভি অফ বি এক্স এক্স, সরি উলম্ব উপাংশ, এটা উলম্ব উপাংশ বলছে, মাই ব্যাড। তো এইটা হচ্ছে ভি অফ এ ওয়াই এক্সিস বরাবর, এইটা হচ্ছে ভি অফ বি ওয়াই এক্সিস বরাবর। সো ভি অফ বি ওয়াই এক্সিস বরাবর কত? ভি অফ বি ওয়াই এক্সিস বরাবর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে খেয়াল করেন অনুভূমিক উপাংশ দেওয়া আছে, তাহলে ভি অফ এ এক্স এক্সিস বরাবর কত দেওয়া আছে? ভি অফ এ এক্স এক্সিস বরাবর দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড, এবং ভি অফ বি, ভি অফ বি এক্স এক্সিস বরাবর কত দেওয়া আছে? ভি অফ বি এক্স এক্সিস বরাবর দেওয়া আছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, তোমাকে দুইটা বেগের মান দেওয়া নাই, দুইটা বেগের মান কত কত সেইটা দেওয়া নাই, দুইটা বেগের মান কত কত। নুসাইবা যেটা বুঝাচ্ছি সেটা বুঝো বাবু, যেটা বুঝাচ্ছি সেটা বুঝো। তো দুইটা বেগের মান কত তোমাকে দেওয়া নাই, কিন্তু দুইটা বেগের মান না দিয়ে তোমাকে দুইটা বেগের এক্স এক্সিস বরাবর উপাংশটা কত এবং ওই অন্য দুইটা বেগের এক্স এবং ওয়াই এক্সিস বরাবর উপাংশ দুইটা কত সেইটা দেওয়া আছে। এখন তুমি চিন্তা করো, তোমার যদি এই একটা ভেক্টর হয়, এই একটা ভেক্টর হয়, এই ভেক্টরটা যদি সাপোজ নাম দিলাম ভি অফ এ অ্যালং এক্স এক্সিস, এইটা হচ্ছে ভি অফ এ অ্যালং ওয়াই এক্সিস, তাইলে দুইটা ভেক্টরের, দুইটা ভেক্টরের উপাংশের মান আপনি জানেন, আপনি মান বাইর করতে পারবেন না? মান বাইর করতে পারলে আপনি অ্যাঙ্গেল বাইর করতে পারবেন। তাইলে এখান থেকে ভি অফ এ সমান কত হবে? ভি অফ এ সমান হবে √ ভি অফ এ এক্স এক্সিস বরাবর স্কোয়ার প্লাস ভি অফ এ ওয়াই এক্সিস বরাবর স্কোয়ার। কেন?
কারণ অ্যাঙ্গেলের মান কত? অ্যাঙ্গেলের মান এখানে 90 ডিগ্রি। সো অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হইলে কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করছি। এবং আমি যদি এখান থেকে ট্যান থিটা বাইর করতে চাই, তাহলে এটা কি আসবে? ট্যান থিটা অফ এ। তাহলে এই ট্যান থিটা অফ এ, আমি মনে করলাম এই ভেক্টরটা কার সাথে যাচ্ছে? এই ভেক্টরটা যাচ্ছে হচ্ছে এক্স এক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেলে। এক্স এক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে? থিটা অফ এ অ্যাঙ্গেলে। তাহলে ট্যান থিটা অফ এ সমান কি হবে? অ্যাঙ্গেল যার সাথে সে নিচে বসবে, তাহলে এটা হবে ভি অফ এ ইন্টু এক্স এবং উপরে হবে ভি অফ এ ইন্টু ওয়াই। বুঝেন? বুঝেন? এইভাবে আমরা করে ফেলবো। তাহলে এই যে দুইটা ভেক্টর পাইছি, এই দুইটা ভেক্টরের জন্য ফার্স্ট অফ আমি যদি ভি অফ এ বের করতে চাই, তাহলে ভি অফ এ সমান হচ্ছে রুট ওভার রুট 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তার মানে রুট 3 স্কোয়ার মানে 3, 1 স্কোয়ার মানে 1, 3 প্লাস 1, দ্যাট মিনস এটা আসবে কত? এইটা আসবে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, কিন্তু না, এটা আসবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো মান নিয়ে আমাদের কাজ নেই, আমাদের অ্যাকচুয়ালি দিক নিয়ে কাজ করতে হবে। তো আমরা বাইর করি হচ্ছে ট্যান থিটা অফ এ। ট্যান থিটা অফ এ সমান কি? ট্যান থিটা অফ এ সমান ভি অফ এ অ্যালং এক্স এক্সিস, ভি অফ এ অ্যালং ওয়াই এক্সিস। তাহলে অ্যালং ওয়াই এক্সিস তার ভ্যালু কত? অ্যালং ওয়াই এক্সিস তার ভ্যালু হচ্ছে রুট ওভার 3। অ্যালং এক্স এক্সিস তার ভ্যালু কত? 1। সুতরাং থিটা অফ এ সমান কি? থিটা অফ এ সমান হচ্ছে tan ইনভার্স রুট ওভার 3। সো tan ইনভার্স রুট ওভার 3 এর ভ্যালু কত? 60 ডিগ্রি মোস্ট প্রবাবলি। tan ইনভার্স এর ভ্যালু কত? রুট ওভার 3 এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, অ্যান্সার 15 ডিগ্রি আসছে। হ্যাঁ, অ্যান্সার 15 ডিগ্রি আসবে। তাহলে এখান থেকে সিমিলার আমি ভি অফ বি এর মান বাইর করতে পারি। তো ভি অফ বি এর মান আমার দরকার নাই, তারপর আমি দেখে নিলাম যে ভি অফ বি এর মান 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 4 8, দ্যাট মিনস হচ্ছে 2 রুট 2 মিটার পার সেকেন্ড আসবে। আচ্ছা, তাহলে এখানে সিমিলার ট্যান থিটা বি আসবে না? ট্যান থিটা অফ বি, তাইলে এই ট্যান থিটা অফ বি সমান কি আসবে? ট্যান থিটা অফ বি সমান আসবে ভিবি অ্যালং এক্স এক্সিস, ভিবি অ্যালং ওয়াই এক্সিস। তো এটা হচ্ছে 2/2, 2/2 মানে 1। সুতরাং থিটা অফ বি সমান কি আসবে? থিটা অফ বি সমান আসবে হচ্ছে ট্যান ইনভার্স 1, দ্যাট মিনস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটা অফ এর ভ্যালু কত? 60 ডিগ্রি। থিটা অফ বি এর ভ্যালু কত? 45 ডিগ্রি। সো আমাকে কি বাইর করতে বলছে? দুজনের পথের অন্তর্ভুক্ত কোণ কত? মানে এই বরাবর কে গেছে? এই বরাবর গেছে ভি অফ এ, আর মাঝখানে অন্য একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কে গেছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে হচ্ছে ভি অফ বি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কে গেছে? ভি অফ বি। সো মাঝখানের অ্যাঙ্গেলটা বের করতে চাই, একটা অ্যাঙ্গেলের সাথে আরেকটা অ্যাঙ্গেলের পার্থক্য। সুতরাং থিটা ইকুয়ালস টু কি আসবে? থিটা অফ এ মাইনাস থিটা অফ বি, দ্যাট মিনস যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক তুই পারিস। দ্যাট মিনস এইটা আসছে হচ্ছে কত? এইটা আসছে হচ্ছে 15 ডিগ্রি। বুঝতে পেরেছি আশা করি? গুড, ভেরি গুড। তো এই হচ্ছে ডট গুণনের বিভিন্ন ধরনের ম্যাথ। ডট গুণফলের আরো অনেকগুলা ম্যাথ আছে, করেন, ডট প্রোডাক্ট দিয়ে করেন, যেটা দিয়ে করেন কোনো সমস্যা নেই, কনসেপ্ট ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আবার 25 থেকে আসে কে রে? এটা আলাউদ্দিন। 25 কনে পাস, 25 কনে পাস, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, এই সেখানে অ্যান্সারটা দেওয়া আছে, এখানে অ্যান্সারটা দেওয়া আছে। অ্যান্সারটা না দেওয়া থাকলে না জানি কত মজা হইতো। অ্যান্সারটা না দিলে কতই না মজা হইতো আমাদের এখানে। ঠিক আছে, দিয়ে দিছে, এখন কিছু করারও নাই, দিয়ে দিছে, এখন কিছু করারও নাই। এই ধরনের ম্যাথ আশা করি করতে পারবেন, এই ধরনের ম্যাথ আশা করি করতে পারবেন। এখানে কি লিখবেন? এ প্লাস বি সমান কি? এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। এ মাইনাস বি সমান কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। সো এ স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে, দেয়ারফর 4ab কজ আলফা সমান 0। সো কজ আলফা সমান 0, সো আলফা সমান হচ্ছে কজ ইনভার্স 0। কজ ইনভার্স 0 এর ভ্যালু কত? 90 ডিগ্রি। বুঝি?
আচ্ছা হ্যাঁ, ডাইভারজেন্স কার্ল অবশ্যই পড়তে হবে, ডাইভারজেন্স কার্ল অবশ্যই পড়তে হবে। আচ্ছা নুসাইবা, নুসাইবা হ্যাঁ ব্রেক, ছুটি, ছুটি, আজকে আর ক্লাস হবে না, ছুটি, ছুটি, ছুটি। এমনি বলছি, দেখছেন জীবনের কোনোদিন ফিজিক্স ক্লাস টাইমের আগে শেষ হইতে? অদ্ভুত। আচ্ছা খেয়াল করো, নুসাইবা এবং বাকি সবাই ডব্লিউ সমান এফ ডট এস। এই এফ ডট এস সমান আমরা এফ এস কস থিটা অবশ্যই লিখতে পারি, এটা সারা জীবন হবে। তো এই যে এফ এস কস থিটা, এখন তুমি মনে করো তোমাকে এফ ভেক্টরটা দেওয়া আছে টোয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস 4k এবং এস ভেক্টর দেওয়া আছে মাইনাস আই মাইনাস জে মাইনাস টোয়াইস কে, যাই কিছুই দেওয়া আছে। তো এখন তো এখানে কস থিটা, তুমি তো থিটার মান বাইর করবা, তুমি তো থিটার মান জানো না। তো এইখানে তুমি আসলে কি করবা, এইখানে আসলে তুমি ওই লজিকটা খাটাবা যে এ ডট বি সমান হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তাইলে এখানে তুমি যদি ডট গুণন করো, তুমি আসলে এই সূত্র অনুযায়ী কি লিখবা যে 2 ইন্টু মাইনাস 1, দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে মাইনাস 2, 3 ইন্টু মাইনাস 1, দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে মাইনাস 3, মাইনাস 4 ইন্টু মাইনাস 2, দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে প্লাস 8। এরপরে যোগ বিয়োগ করবা, এরপরে যা করার করবা। কস থিটা তো তুমি লিখতেই পারো, কিন্তু তুমি একটু আমাকে এটা বলো না বাবু, তুমি কি থিটার ভ্যালু জানো? নুসাইবা, তুমি যেই অঙ্কে কস থিটা বসানোর জন্য এত উদ্গ্রীব হইছো, তুমি দেখো তুমি সেই অঙ্কে থিটার ভ্যালু কিন্তু জানেন না, সেই অঙ্কে আপনি থিটার ভ্যালু জানেন না। এ প্লাস বি হোল স্কোয়ার কোথায়, কোথায় পাইছিস, কোথায় লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার? কোথাও লিখছি আমি এ প্লাস বি হোল স্কোয়ার? দুইটা ভেক্টরকে তুই যদি যোগ করস, তাহলে দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা যে লব্ধি ভেক্টর পাই সেটা সমান কি, সেটা সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। তো সেইটা লিখছি আমরা, সেইটা লিখছি। বেসিক্যালি এখানে দুইটাতেই রুট ছিল, এই পাশেও একটা রুট ছিল, এই পাশেও একটা রুট ছিল, রুট গুলা উঠাই দিছি, যোগ বিয়োগ গুণ ভাগ করছি। কোথায় পাইছিস? এটা কি অ্যালজেব্রা ক্লাস নাকি, অ্যালজেব্রা ক্লাস নাকি? অদ্ভুত। কি আগের ম্যাথটা বুঝতে পারস নাই? ফিডার কিনে দিব তোকে, ফিডার কিনে দিব তোকে। ভেক্টরের ক্রস গুণন, ক্রস গুণন ঠিক না, ক্রস প্রোডাক্ট। কি তোরা একাডেমিকের ক্লাসে ব্রেক চাস কই থেকে? -8 হবে, ওরে পণ্ডিত -8 হবে, এই -8 হবে, এখানে -4, এখানে -2, -4 -2 গুণ করলে -8 হবে। অদ্ভুত। আচ্ছা 2025 সালে বোর্ডে আসা ম্যাথ গুলো করাবো ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ ম্যাথ গুলো করাবো। আচ্ছা 5 মিনিটস ব্রেক। একাডেমিকের ক্লাসে এরকম ব্রেক ট্রেক দেই না, রাইতে 10টা বাজে, তুই ভাত খাবি কখন, ঘুমাবি কখন, কালকে আবার কলেজ আছে সেখানে যাবি কখন, এইসব ভালোবাসার জন্য ব্রেক দিলাম আর কি। ঠিক আছে, ওকে দোয়া করবেন স্যার, দোয়া করবেন। জি আমারও যাওয়া দরকার, আপনিও যান আমিও যাই, দোয়া করবেন, ধন্যবাদ। আচ্ছা সানজানার কমেন্টটা পড়ে যাই। কলেজে স্যারকে যখন বলছিলাম দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে, দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে, সঞ্জনা তুই আসলে কি বলছিলি আমি আসলে বুঝি নাই। দেখেন দুইটা ভেক্টর একই দিকে থাকে, এইটার মানে আসলে আমি বুঝি নাই, মানে আমি এর ধরনের কোনো কথা বলি নাই, আপনি চাইলে ভিডিও দেখেন। আমি সবসময় যেটা বলছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় হইতে হবে, অথবা দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু এক জায়গায় হইতে হবে। তো এখানে দুইটা ভেক্টরের পাদবিন্দু, এখান থেকে দুইটা ভেক্টরই বের হয়ে গেছে, তাইলে এই হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, অথবা দুইটা ভেক্টরই এখানে এসে মিলছে,
তো এই হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এইভাবে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। যেটা আমরা পারি না, যে এইটা কি, এইটা আমরা পারি। এই দুইটাই হচ্ছে আমাদের কারেক্ট ফরম্যাট। এখান থেকে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। কিন্তু যদি একটা ভেক্টর এইভাবে যায় এবং যদি আরেকটা ভেক্টর এইভাবে যায়, একটু বাঁকায় দেই, যদি আরেকটা ভেক্টর এইভাবে যায় এবং মনে করেন, কথার কথা, আপনাকে এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে অ্যাঙ্গেলটা কত, এটা তো 90 ডিগ্রির চাইতে একটু বেশি। ধরে নিলাম এখানে অ্যাঙ্গেল বলে দিল কত, অ্যাঙ্গেল বলে দিল হচ্ছে 105 ডিগ্রি। তো এখানে এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, আলফার ভ্যালু 105 ডিগ্রি না। কেন আলফার ভ্যালু 105 ডিগ্রি না? কারণ এই বিন্দুতে কি হচ্ছে, এই বিন্দুতে এ ভেক্টরটা প্রবেশ করছে, এই বিন্দুতে এ ভেক্টর প্রবেশ করছে, কিন্তু বি ভেক্টর বের হয়ে গেছে। বি ভেক্টর কি হয়েছে, বের হয়ে গেছে। সো এইটাকে 105 ডিগ্রিকে আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারবো না। সো ভেক্টরকে আমি কি করি, সমান্তরালে সরাই। তো এই এ ভেক্টরটাকে একটু সামনের দিকে যদি টান দেই, তাহলে একটু সামনের দিকে টান দিলে আপনি খেয়াল করেন, এইখানটায় খেয়াল করেন, এই বিন্দু থেকে এ ভেক্টরও বের হয়ে গেছে, বি ভেক্টরও বের হয়ে গেছে। তাইলে এখন এই 75 ডিগ্রি, 180 থেকে 105 বিয়োগ করছি, তাহলে এই 75 ডিগ্রি হচ্ছে আলফা। এই 75 ডিগ্রিটা কি, আলফা, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এইটা হচ্ছে একদম বাস্তব সত্যি কথা। আমি এটা বলছি, এটা বইপত্রে লেখা আছে, আমি এটা বানিয়ে বলছি না। তো আপনি যদি স্যারের সাথে ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারেন, আই স্ট্রংলি বিলিভ যে স্যারও আপনাকে বলবেন যে হ্যাঁ বাবু ঠিক আছে, এখান থেকে দুইটা ভেক্টর বের হয়ে গেছে, এখানে দুইটা ভেক্টর প্রবেশ করছে, তাইলে এইটাই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। কিন্তু একটা ভেক্টর প্রবেশ করছে, একটা ভেক্টর বের হয়ে গেছে, মানে সহজ কথা, প্রবেশ করছে বের হয়েছে মানে কি, সহজ কথা আপনি মনে রাখবেন, পাদবিন্দু দুইটা সেম, পা পা পাদবিন্দু দুইটা সেম হইতে হবে। ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য পাদবিন্দু সেম হইতে হবে, অথবা শীর্ষবিন্দু সেম হইতে হবে। এটাকে বলে হচ্ছে মাথা, মা। শীর্ষবিন্দু সেম। এখানে খেয়াল করেন কি হচ্ছে, এখানে দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু সেম হচ্ছে, দুইটা ভেক্টর এসে মিলিত হচ্ছে। এই জন্য দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। কিন্তু এইখানে হবে না, একটা ঢুকছে একটা বের হয়ে গেছে, একটার শীর্ষবিন্দু একটার পাদবিন্দু। তো এই 105 ডিগ্রি এদের মধ্যবর্তী কোণ না। মধ্যবর্তী কোণ হওয়ার জন্য যে কোনো একটা ভেক্টরকে সমান্তরালে সরান, এ কে সামনে বাড়ান বা বি কে নিয়ে আসেন, যেটা করেন একই অ্যান্সার আসবে। 75 ডিগ্রি হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এগুলো অনেক আগের কনসেপ্ট স্যার, অদ্ভুত। অনন্যা, এটা আমি তোকে হোমওয়ার্ক দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট তো আর সময় নাই, 2-3 মিনিট হয়তো সময় আছে, 2-3 মিনিটে তুই এটা কর, যে এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মডিউলাসের মান কেমনে ওইটা হয়। এটা আমি মাত্র দেখায় আসছি, এ প্লাস বি সমান কি, এ প্লাস বি সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। আর এ মাইনাস বি সমান কি, এ মাইনাস বি সমান হচ্ছে এ প্লাস মাইনাস অফ বি। সো মাইনাস বি ভেক্টরের সাথে যোগ করতে হবে। তো এইটা করলে আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। বিশ্বাস না হলে ছবি এঁকে মিলায় দেখেন। তো এরপরে বলছি এটা সমান এটা, সো দুই পাশে সমান, এইটা বলছি বস, এইটা বলছি। আচ্ছা, প্রতিসরণাঙ্কের সূত্র, ফিডার চিনোস, ফিডার কিনে দেব। এই হচ্ছে 1 নম্বর মাধ্যম, এই হচ্ছে 2 নম্বর মাধ্যম, এই হচ্ছে অবিলম্ব, এই হচ্ছে আলোক রশ্মি এসে পড়ছে। তো এই হচ্ছে আপতন কোণ আই, আলোক রশ্মি এইদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে বাঁকায় চলে আসছে। এখন আমি তোকে আলোর প্রতিসরণ পড়াবো। সো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান μ2 ডিভাইডেড বাই μ1 সমান হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আর না পড়লে, এটাও যদি না বুঝো, তাহলে ক্লাস 9-10 এর বই খুলে
আলোর প্রতিসরণ চ্যাপ্টারটি পড়ে আসতে হবে। আলোর প্রতিসরণ চ্যাপ্টারটি পড়ে আসতে হবে। আমি নাকি ব্রেক দিছি। তোরাও ব্রেক চাস, আমিও ব্রেক দেই, তারপর আমি ক্লাসে খাড়ায় থাকি। হ্যাঁ, মডিউলাস হবে। অবশ্যই মডিউলাস হবে। এই যে নিখাত সত্যি কথা, এই ব্রিলিয়ান্ট ছেলেমেয়েগুলো কোথায় যে থাকে? অদ্ভুত। হ্যাঁ, ব্রেক, ব্রেক। ব্রেক দিয়ে ক্লাসে দাঁড়ায় থাকার যে ব্যাপারটা। ওকে, আসতেছি। থ্যাংক ইউ। বেশি দূরে যায়েন না। বেশি দূরে যায়েন না। পাশের বাসার আন্টির কাছে যাওয়ার দরকার নাই। নিজের বাসাতেই থাকেন।
ওকে, আসেন আমরা ক্রস গুণনের বেসিক কথাবার্তাগুলো বলে ফেলি, অঙ্কগুলা দিয়ে দিব, সবগুলো হোমওয়ার্কের জন্য থাকবে, নিজেরা প্র্যাকটিস করবেন। যদি স্পেশাল কোনো ম্যাথ আমি হাতে পাই নেক্সট কালকেই বোধহয় আপনাদের সাথে আমার ক্লাস আছে। তো কালকের মধ্যে যদি আমি আরো একটা দুইটা এক্সট্রা অঙ্ক গুছাইতে পারি বা রেগুলার যে অঙ্কগুলো আছে সেগুলোই আমরা দেখবো। সো ক্রস গুণফল ব্যাপারটা কখন আসে? ক্রস গুণফল ব্যাপারটা তখন আসে যখন দুইটা ভেক্টরের প্রোডাক্ট হিসেবে আমি নতুন একটা ভেক্টর রাশি পাই। দুইটা ভেক্টরের প্রোডাক্ট বা দুইটা ভেক্টরের ফল বা দুইটা ভেক্টরের প্রভাবের কারণে আমি নতুন একটা ভেক্টর পেয়ে যাই, তখন সেই ভেক্টরটাকে কি বলি? তখন সেই ভেক্টরটাকে আমি বলি হচ্ছে ক্রস গুণফল। তো ক্রস গুণনটাকে আমরা আবার কি বলি? ক্রস গুণনটাকে আমরা আবার ভেক্টর গুণন বা ভেক্টর প্রোডাক্টও বলি। ক্রস গুণফলকে আমরা ভেক্টর গুণন বা ভেক্টর প্রোডাক্টও বলি। তো ডট গুণনের ক্ষেত্রে একটু মনে রাখেন, প্লিজ একটু মনোযোগ দিবেন। যারা পড়েন নাই আগে, যারা পড়ে ফেলছেন ভেরি গুড, যারা পড়েন নাই দয়া করে মনোযোগ দিয়ে বুঝেন, সাইড বিজনেসের কথা বললেন না। ডট গুণফলে আমরা আসলে দুইটা ভেক্টরের ডট গুণন করে একটা স্কেলার রাশি পাইছিলাম। স্কেলার রাশি আমাকে কমপ্লিটলি একটা মান বলছে, আর কিছু না। কারণ স্কেলার মানে শুধু মান, কাজের পরিমাণ কত? 10 জুল, শেষ। কিন্তু ক্রস গুণন আমাকে একটা ভেক্টর রাশি বলবে। সো ওই ভেক্টর রাশির একটা মান থাকবে এবং একটা দিক থাকবে, মানও থাকবে এবং দিকও থাকবে। সো ক্রস গুণনকে আমরা যেভাবে লিখি সেইটা হচ্ছে, আমি ধরে নিলাম আমার একটা ভেক্টর রাশি দেওয়া আছে যে এই এ ভেক্টর সমান কি? এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এই হচ্ছে একটা ভেক্টর, এবং আরেকটা ভেক্টর আমি ধরলাম বি ভেক্টর সমান কি? বি ভেক্টর সমান হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই হচ্ছে আমার দুইটা ভেক্টর। তো আমি এই দুইটা ভেক্টরের মধ্যে কি চাই? আমি দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণন করতে চাই। সো যদি ক্রস গুণন আমি করি তাহলে এ ক্রস বি, এই এ ক্রস বি সমান আমি কি লিখতে পারবো? এ ক্রস বি সমান আমি লিখতে পারবো হচ্ছে এ বি সাইন থিটা। এখন এ বি সাইন থিটা, এখানে খেয়াল করো, এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, সাইন থিটা, থিটা হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন ফাংশন। তো এই পুরা জিনিসটাই আসলে কি বুঝাচ্ছে? এই পুরা জিনিসটাই ক্রস গুণফলের মান বুঝাচ্ছে। এটা কি বুঝাচ্ছে? ক্রস গুণফলের মান। তো আমাদের তো শুধু মান বাইর করলে হবে না, আমাদের কি লাগবে? আমাদের একটা দিক লাগবে। সো দিক আসলে কে বুঝায়? দিক বুঝায় হচ্ছে আসলে একক ভেক্টর। দিক বুঝায় কে? দিক বুঝায় হচ্ছে একক ভেক্টর, ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টর আমাকে দিকের মান কত সেটা বুঝায় দেয়, বা দিকটা কোন দিকে সেটা বুঝায় দেয়। তাহলে আমি এখানে বললাম এ বি সাইন থিটা ইনটু ইটা। এখন ইটার উপরে দিব একটা ক্যাপ, কারণ একক ভেক্টরকে সবসময় আমরা কি করি? একক ভেক্টরে সবসময় আমরা একটা টুপি পরাই। মানে টুপি পরানো মানে ভালো সেন্সে টুপি পরানো, উল্টানো ভি বা একক ভেক্টর। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা ইটা কেন দিলেন? ইটা কেন দিলেন? এটা তো আপনি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিলে হইতো। তো এখন দেখো, আই ক্যাপ মানে কি? আই ক্যাপ মানে এক্স এক্সিস। জে ক্যাপ মানে কি? জে ক্যাপ মানে ওয়াই এক্সিস। বা আমি যদি বলি কে ক্যাপ, কে ক্যাপ মানে কি? জেড এক্সিস। এখন এই ইটাটা কোন দিকে? ইটাটা কোন দিকে আমি এখনো জানি না, জানবো, ইটাটা আমি জেনে যাব। তো ইটাটার ক্ষেত্রে খেয়াল করেন যে এই ইটাটা হচ্ছে এ আর বি, এই দুজনকে গুণ করার পরে এদের গুণফল বা এদের প্রোডাক্ট যেই দিকে, ইটাটা হচ্ছে সেই দিকে। কি বলছি আমি? তাইলে ইটাটা কি? ইটাটা হচ্ছে এ ক্রস বি যেই দিকে, ক্রস গুণফলের দিকে একক ভেক্টর। তাহলে এই যে ইটাটা আছে, এই ইটাটাকে আমি কি বলবো? এই ইটাটাকে আমি বলবো হচ্ছে এ ক্রস বি এর দিকে, এ ক্রস বি এর দিকে একক ভেক্টর। এ ক্রস বি এর দিকে যে একক ভেক্টরটা আছে সেই একক ভেক্টরটাকে আমি চিহ্নিত করতেছি হচ্ছে ইটা দিয়ে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার ক্রস গুণনের একদম বেসিক এবিসিডি কথা। তো এই বেসিক এবিসিডি কথার পরে আমি যদি একটু সামনের দিকে আগাই, যে ইটার ক্ষেত্রে, তো এই ইটার ক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন যে আপনারা নিশ্চয়ই সবাই স্ক্রুর সাথে পরিচিত। স্ক্রু,
আপনি হচ্ছে স্ক্রু ব্যবহার করছেন আপনার দৈনন্দিন জীবনে, আপনি দেয়ালে স্ক্রু মারছেন বা চেয়ার টেবিল বিভিন্ন জায়গায় আপনি কলকবজা নাট বল্টু টাইট করার জন্য আপনি কি করছেন? আপনি হচ্ছে স্ক্রু ব্যবহার করছেন। তো এই স্ক্রুর কথা কেন আসতেছে এটা একটু বুঝেন। সাপোজ আমি চিন্তা করলাম যে আমার এইখানে একটা স্ক্রু আছে, এই হচ্ছে স্ক্রুর উপরের ব্যারিয়ারটা। আর এই মনে করেন আমার স্ক্রুটা এই হচ্ছে আমার স্ক্রু। সো এই স্ক্রুটাকে আমি কি করব? স্ক্রুটাকে আমি রোটেট করব, স্ক্রুটাকে আমি ঘুরাবো। সো স্ক্রুটাকে যদি আপনি ঘুরান, আমাকে জাস্ট একটু এইটা বলেন যে আপনি একটা স্ক্রুকে বন্ধ করতে চাচ্ছেন, একটা স্ক্রু আপনি টাইট করতে চাচ্ছেন। জাস্ট নিজের হাতে মোচড় দিয়ে, নিজের হাত ভাঙিয়ে ফেলিস না। জাস্ট নিজের হাত মোচড় দিয়ে বল, তুই যদি একটা স্ক্রুকে বন্ধ করতে চাস, মানে বন্ধ করতে চাস মানে কি? আমি বললাম যে এই জায়গায় কি আছে, এই জায়গায় সাপোজ আমার একটা টেবিল আছে, এই জায়গায় আমার কি আছে, এই জায়গায় আমার একটা টেবিল আছে। সো আমি টেবিলের মধ্যে স্ক্রুটাকে কি করব? গেঁথে ফেলবো। সো টেবিলের মধ্যে স্ক্রুটাকে গেঁথে ফেলবো মানে কি? স্ক্রুটা কোন দিকে নামবে? স্ক্রুটা নামবে হচ্ছে নিচের দিকে। সো এই যে স্ক্রুটা, এই স্ক্রুটাকে যদি নিচের দিকে নামাইতে হয়, এই স্ক্রুটাকে যদি নিচের দিকে নামাইতে হয়, আমি এটাকে কোন দিকে ঘুরাবো? ভেরি গুড মুজাহিদুল বারি, ভেরি গুড শাম্মা, না তাসকিয়া। আমি তো স্ক্রু যাবে নিচের দিকে, আমি ঘুরাবো কোন দিকে? ঘুরাবো কোন দিকে? সো ঘুরানোর জন্য মনে রাখেন, ঘূর্ণনের ক্ষেত্রে আমরা দুইটা ডিরেকশন বলি, একটাকে বলি হচ্ছে ক্লক ওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, আর আরেকটাকে বলি হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ বা এটাকে বলি হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ। অ্যান্টি ক্লক ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ। তো এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তো কোন দিকে ঘুরাচ্ছি? ডান দিক বাম দিক বললেন না, ঘূর্ণন কখনো ডান দিক হয় না, বাম দিক হয় না। তো ঠিক করে বলেন, আমি একটা স্ক্রু আইনে এখন তোকে দেখাবো, এত বড় স্ক্রু কই পাবো? মানে একটা স্ক্রু যখন তুই ঘুরাইতে যাচ্ছস, বা নট অনলি স্ক্রু, তুই এটা স্ক্রুর জন্য কেন চিন্তা করতেছস? তুই এইটা পানির টেপের কথা চিন্তা করতে পারোস। পানির ট্যাপ বা পানির কলের কথা বলতেছি। তো পানির ট্যাপ, পানির কল, তো এই সবগুলাকে আমি যখন বন্ধ করতে চাই, তখন কিন্তু আমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই। তখন আমার ঘূর্ণনটা কিরকম হয়? ঘূর্ণনটা হয় হচ্ছে ক্লকওয়াইজ। আমি ঘুরাচ্ছি কোন দিকে? আমি ঘুরাচ্ছি হচ্ছে ক্লকওয়াইজ। তখন স্ক্রুটা কি করতেছে? নিচের দিকে নামতেছে। এবং মনে রাখেন, এইটা আপনার পানির ট্যাপ হইতে পারে, এইটা আপনার বাসার লক, আমাদের অনেকের বাসায় লক সিস্টেম থাকে, শহর অঞ্চলে বেশি থাকে বা অনেক জায়গাতেই থাকতে পারে। তো এই যে বাসার লকটা আপনি ঘুরাচ্ছেন, বা আপনি যখন এটা চাবি দিয়ে তালা চাবি খুলতেছেন, বোতলের ছিপি, অনেক কিছু বলতেছেন। সো এইরকম যে কোনো একটা জিনিস যেটা ঘূর্ণনের কারণে খুলতেছে, তখন এইটাকে যখন আপনি ওপেন করতে চাইবেন বা খুলবেন বা ওপেন করব, সো খুলবেন বা ওপেন করার জন্য আমার ঘূর্ণনটা কি হবে? ঘূর্ণনটা হবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘূর্ণনটা কি হবে? ঘূর্ণনটা হবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘূর্ণনটা কি হচ্ছে? ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তো এইটাকে বলে হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম। এটাকে কি বলে? এটাকে বলে ডান হাতি স্ক্রু নিয়ম। আমরা ভালো করে দেখাই দিব, জাস্ট এইটা একটু বুঝেন যে আমি যখন স্ক্রুটাকে নিচে নামাইতে চাই, স্ক্রুটাকে আমি নিচে নামাইতে চাই, তখন আমার ঘূর্ণন কোন দিকে? আমার ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আর যখন আমি হচ্ছে এই স্ক্রুটাকে কি করতে চাই, স্ক্রুটাকে আমি বের করতে চাই, স্ক্রুটাকে আমি বের করে আনতে চাই, ওপেন করতে চাই, উপরে উঠাইতে চাই, তখন আমার ঘূর্ণন হবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তো কেন আসলে ডান হস্ত নিয়ম? ভেরি গুড। সো কেন আসলে আমি এই ঘূর্ণনের কথা বলতেছি? কারণ এইটা আমরা পাইছি, বিজ্ঞানীরা গবেষণা করে এটা পাইছেন বা এটা আমাদের প্র্যাকটিসের ভিতরে আসছে, যে এই যে আমরা ইটা ভেক্টরটা পাইছি, তো ইটা তো হচ্ছে একক ভেক্টর। এই ইটাটা, ইটা এ এবং বি, এ এবং বি উভয়ের উপরে লম্ব হচ্ছে। ইটাটা আমি কি পাচ্ছি? ইটাটা আমি পাচ্ছি এ এবং বি উভয়ের উপরে লম্ব। এই ইটা কোন দিকে যাচ্ছে? এ ভেক্টর এবং বি ভেক্টর
উভয়ের উপর লম্ব দিকে যাচ্ছে। এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের উপরে কি করতেছে? উভয়ের উপর লম্বভাবে কাজ করতেছে। তাহলে এখন দেখেন লম্বভাবে উপরের দিকেও যাইতে পারে, লম্বভাবে নিচের দিকেও নামতে পারে। সো লম্বভাবে উপরের দিকে যখন যাবে তখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, আর লম্বভাবে নিচের দিকে যখন যাবে তখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ওকে, আসেন আমরা আরেকটা ছবি দেখি, এটা দেখলে আমাদের 100 ক্লিয়ার হয়ে যাবে। আমি মনে করলাম এই পুরাটা হচ্ছে আমার একটা সারফেস। তাহলে এই সারফেসের মধ্যে চিন্তা করেন, এই সারফেসের মধ্যে আমি চিন্তা করলাম যে আমার দুইটা ভেক্টর আছে। তাহলে এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এটাকে আমি বললাম এ ভেক্টর, আর এই হচ্ছে আরেকটা ভেক্টর, এইটাকে ধরলাম আমি হচ্ছে বি ভেক্টর। তাহলে খেয়াল করো আমি বললাম যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে আমি কি করব? আমি ক্রস গুণন করব। সো আমি কি করতেছি বাবা? আমি এ ক্রস বি করতেছি। সো এই এ ক্রস বি আমি যখন করব, সো এ ক্রস বি করা মানে কি? এ ক্রস বি করা মানে আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ ক্রস বি করতেছি, রোটেশন। তুমি খেয়াল করো, এ ক্রস বি, তোমার এই রোটেশনটা কোন দিকে, এই ঘূর্ণনটা কোন দিকে? এই ঘূর্ণনটা ডেফিনেটলি তুমি বলবা যে ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘূর্ণন কোন দিকে? ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। সো ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব, তাইলে এ বি উভয়ের উপর লম্ব হবে। সো এ বি উভয়ের উপর লম্ব হইলে এই তল থেকে বাইরের দিকে আসবে, এই তল থেকে কি করবে? এই তল থেকে বাইরের দিকে আসবে। তো আপনি উপরের দিকটাকে চাইলে এইভাবে দেখাইতে পারেন, যেটা আমাদের খুব একটা ভালো প্র্যাকটিস না, যে আমরা এইভাবে বলতে পারি যে এই বরাবর কি কাজ করতেছে? এই বরাবর কাজ করতেছে সাপোজ সি ভেক্টর। এই বরাবর কি কাজ করতেছে? সি ভেক্টর। যে এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান হচ্ছে সি ভেক্টর, বা সি ভেক্টর যেদিকে কাজ করতেছে, সি ভেক্টর যেদিকে কাজ করতেছে সেই দিক বরাবরই কে কাজ করতেছে? একক ভেক্টর ইটা। তো কোন দিকে কাজ করতেছে? কাজ করতেছে হচ্ছে উপরের দিকে বা বাইরের দিকে। তো এখন খেয়াল করেন, আমি যখন কোনো একটা ভেক্টর রাশিকে আঁকি, তো একটা তীর চিহ্ন, আপনি তো শুরুর দিন থেকে দেখতেছেন ভেক্টর মানেই আসলে কি? ভেক্টর মানেই হচ্ছে তীর চিহ্ন। তো একটা ভেক্টরকে যখন আপনি সামনে থেকে দেখবেন, সো সামনে থেকে যদি আপনি ভেক্টরকে দেখেন তখন আপনি শুধু একটা ডট দেখবেন। কারণ কি? তীর চিহ্নটা আপনার দিকে আসতেছে। একটা তীর চিহ্ন কি করতেছে? একটা তীর চিহ্ন আপনার দিকে আসতেছে। সো একটা তীর চিহ্ন যদি আপনার দিকে আসতে থাকে তাহলে আপনি কি দেখবেন? শুধু তীরের পয়েন্টটা দেখবেন, তীরের মাথাটা দেখবেন। সো কোনো একটা ভেক্টর সামনে আসতেছে বা বাইরে আসতেছে, এটাকে আমি কিভাবে বলবো? আমি এইভাবে লিখবো যে সি ভেক্টর এই যে বাইরে আসতেছে, বা ইটা একক ভেক্টর বাইরে আসতেছে। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে তল থেকে বাইরে। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে তল থেকে বাইরে বা উপরে আসতেছে। এ আর বি যেই তলের উপর অবস্থান করছে, এই তল থেকে তীর চিহ্নটা বাইরের দিকে আসতেছে। এইটা হচ্ছে বাইরে আসার কাহিনী। আর যদি তুমি এই ভেক্টরটাকে পিছন থেকে দেখতে চাও, এই ভেক্টরটাকে তুমি যদি পিছন থেকে দেখতে চাও, তো তীরের পিছনে আসলে কি দেখা যায়? তো তীরের পিছনে আসলে আপনি দেখা যাবে যে আপনি আসলে এখানে একটা ক্রস দেখতে পাচ্ছেন, ওর পুচ্ছ। তো এখানে যে কিছু কাটা 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 আছে, তো এই যে পুচ্ছগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই পুচ্ছটা আপনি দেখবেন হচ্ছে পেছন থেকে। তো পেছন থেকে আপনি কখন দেখবেন? পেছন থেকে আপনি কখন দেখবেন? আপনি মনে করলেন যে এই যে পুরা সিন সিনারি আছে, ছোট হয় না কেন? অদ্ভুত অদ্ভুত। তো এই যে আপনি পুরা সিন সিনারি, এই দুষ্টু ছেলে, এই যে আপনি পুরা সিন সিনারিটা দেখতে পাইছেন, আপনি আবারও একটা তল চিন্তা করলেন। এবার এই তলের মধ্যে আপনি বললেন যে এই তলের মধ্যে বাবা দুইটা ভেক্টর আছে। সো দুইটা ভেক্টর কি কি? আমি ধরে নিলাম এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর। তাহলে এইখানে খেয়াল করো, আমি ধরে নিলাম এইটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে এ ভেক্টর।
এবং আপনি এখন কি করবেন, আপনি এখন বি ক্রস এ করবেন। আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে বি ক্রস এ। সো বি ক্রস এ করলে আপনি মনে করেন আপনি নতুন একটা ভেক্টর পাইলেন মনে করেন ডি ভেক্টর। তো এই যে বি ক্রস এ করলেন, বি ক্রস এ, এখানে ঘূর্ণনটা কোন দিকে? ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো ঘূর্ণনটা কি? ঘূর্ণনটা হচ্ছে ক্লকওয়াইজ। ঘূর্ণনটা কি হচ্ছে? ঘূর্ণনটা হচ্ছে ক্লকওয়াইজ। তো ঘূর্ণন যদি ক্লকওয়াইজ হয় তাইলে আমার প্রোডাক্ট ভেক্টর কোন দিকে আসবে? ঘূর্ণন ক্লকওয়াইজ হইলে আমার প্রোডাক্ট ভেক্টর আসবে নিচের দিকে। সো এই বরাবর আসবে ডি ভেক্টর। এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে ডি ভেক্টর। আলফা বিটা গামা ইটা, এখানে আর কি দিব? আচ্ছা এখানে নাম দেই গামা একক ভেক্টর। এখানে একটা নতুন ভেক্টরের নাম দিলাম গামা। তাহলে এইখান থেকে দেখেন আমি কি বলতে পারবো যে ডি ভেক্টর কোন দিকে? ডি ভেক্টর খাড়া নিচের দিকে। বা ইটা ভেক্টর কোন দিকে? ইটা ভেক্টরও হচ্ছে খাড়া নিচের দিকে। তাহলে এইখানে দুইটা জিনিস আমি দেখতে পেলাম যে ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তখন প্রোডাক্ট ভেক্টর আসে হচ্ছে উপরে বা বাইরে, আর ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার দিকে হয় তো তখন এখানে খেয়াল করো, আপনি বলতে পারবেন যে ডি ভেক্টর কি করতেছে? ভিতরে প্রবেশ করতেছে। বা ওইখানে আমি কি দেখতে পাচ্ছি? অন্য একটা একক ভেক্টর চিন্তা করছি গামা। তাইলে এই গামা একক ভেক্টরটা কি করতেছে? ভিতরে যাচ্ছে। একক ভেক্টরটা কোথায় যাচ্ছে? ভিতরে যাচ্ছে। তো এইটাকে আমি কি বলবো? এইটাকে আমি বলবো তল থেকে নিচে। তল থেকে নিচে বা ভিতরের দিকে। তল থেকে নিচে বা ভিতরের দিকে। ঠিক আছে? জেড অক্ষ সবসময় হবে না। হ্যাঁ, যদি এটাকে আপনি এক্স ওয়াই তল চিন্তা করেন, যদি এটাকে আপনি এক্স ওয়াই তল চিন্তা করেন, এই যে গোলাপি রঙের বোর্ডটা আছে, এই গোলাপি রঙের বোর্ডটাকে আমি যদি এক্স ওয়াই তল চিন্তা করি তাইলে হ্যাঁ জেড অক্ষ বরাবর, কিন্তু এটা এক্স ওয়াই তল নাও হইতে পারে। আচ্ছা, লাস্ট একটা ছোট কথা বলে আজকের ক্লাস শেষ করব। ক্লাস আমরা পুরোপুরি ক্রস গুণন করতে পারিনি, আরো কিছু সূত্র আছে নেক্সট ক্লাসে আমরা দেখব। আচ্ছা, তো খেয়াল করেন আমি আমার ডান হাত চিন্তা করি, রাইট হ্যান্ড, একটা চমৎকার সুন্দর ডান হাত আঁকবো। তো এই যে রাইট হ্যান্ড আছে, অদ্ভুত অদ্ভুত কি আঁকছেন ভাই এটা? তো এই যে ডান হাত আছে, আমি ধরে নিলাম যে এটা মোটামুটি একটা ডান হাত, ভয়ঙ্কর ডান হাত ভাই। ঠিক আছে? তো এই যে ডান হাত আছে, তো এই ডান হাত আপনি চিন্তা করেন, সো এই ডান হাতের যে সমান্তরাল চারটা আঙ্গুল আছে এরা আপনাকে ক্রস গুণনের দিক যদি বলে, ক্রস গুণনের দিক, এই ডান হাতের চারটা আঙ্গুল যদি আমাকে ক্রস গুণনের দিক বলে তাহলে এই বৃদ্ধাঙ্গুলটা আমাকে দেখাবে হচ্ছে প্রোডাক্টের দিক। এই বৃদ্ধাঙ্গুলটা কি দেখাবে? এই বৃদ্ধাঙ্গুলটা দেখাবে হচ্ছে প্রোডাক্টের দিক। যদি ডান হাতের চারটা আঙ্গুলকে, এটা এনাম ভাইয়ের হাত, তুই ঠিক বলছস, এভাবে আমরা বলতে চাই নাই, কিন্তু এটা তোর বলা উচিত হয় নাই। আমি, তুই কিন্তু স্ক্রিনশট থেকে যাবে, হ্যাঁ তুই যে ক্লাসে এটা বলছস নুরা, এটা কিন্তু রয়ে গেছে কমেন্টে। এটা এনাম ভাই দেখলে তোর ভর্তি নিয়ে একটু সমস্যা হলেও হতে পারে, তো তুই একটু সাবধানে থাকিস, ঠিক আছে? সো এই চারটা আঙ্গুলকে আমি ক্রস গুণফলের ঘূর্ণন বরাবর বসাবো। ক্রস গুণনের বা এইখানে আমি বলি হচ্ছে ঘূর্ণনের দিক, ক্রস গুণনের বা ঘূর্ণনের দিক। তো ক্রস গুণন বা ঘূর্ণনের দিক ব্যাপারটা একটু বুঝেন। আগের ছবিটায় চলে আসি। এই যে দেখেন এ থেকে বিতে গেছে, এ বরাবর যাচ্ছিল, এ থেকে বিতে গেছে, তাহলে এই যে এ থেকে বিতে গেছে। এবার বৃদ্ধাঙ্গুলটা খুলে দেন, বৃদ্ধাঙ্গুল খুলে দিছি, তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে আসতেছে? বাইরের দিকে। এ থেকে বিতে গেছি, তো এ থেকে বিতে গেলে বৃদ্ধাঙ্গুল কোন বরাবর আসতেছে? বৃদ্ধাঙ্গুল আসতেছে হচ্ছে বাইরের দিকে। তাইলে এইটা কোন দিকে আসতেছে? বাইরের দিকে বা উপরের দিকে। এটা কোথায় আসতেছে? বাইরের দিকে বা উপরের দিকে। আচ্ছা, দুইটা জিনিস আমার উল্টা পুল্টা দুই জায়গায় হয়ে গেছে, তো এইটা আসলে ওই দিকে থাকা উচিত ছিল, এটা আসলে থাকা উচিত ছিল ওই দিকে, আর এটা থাকা উচিত হচ্ছে এই দিকে। সো এইটাকে আমি নিয়ে যাই হচ্ছে এই পাশে, আর এইটাকে আমি নিয়ে আসি হচ্ছে এই পাশে। আচ্ছা, আর এইখানে খেয়াল করেন বি ক্রস এ, আপনি যখন বি থেকে এ তে আসছেন, বি ক্রস এ করছেন,
সো বি ক্রস এ করলে আমার ভেক্টরটা বৃদ্ধাঙ্গুল খুলে দেন, কই গেছে? বৃদ্ধাঙ্গুল খুলে দিলে জিনিসটা চলে গেছে হচ্ছে ভিতরে। তো এ ক্রস বি হইলে বৃদ্ধাঙ্গুল কোথায় চলে গেছে? ভিতরে। তো এই হচ্ছে ক্রস গুণনের বেসিক কথাবার্তা। তো ক্রস গুণন আমরা পুরোটা দেখে ছাড়তে পারি নাই। আমি আজকে আর বেশি সময় নিলাম না, কালকে ইনশাল্লাহ পড়ে শেষ করব। তো এইটুকু পর্যন্ত আমরা পড়ছি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু ইটা। আরো কিছু সূত্র আছে, এ ক্রস বি এর মান 0। এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আপনাদের কি নির্ণায়ক পড়া হয়েছে? ম্যাট্রিক্স, ম্যাট্রিসেস এন্ড ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, নির্ণায়ক কি আপনারা ম্যাথে পড়ছেন নাকি পড়েন নাই বস? নির্ণায়ক, তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রবাহ সম্পূর্ণ আলাদা জিনিস। তড়িৎ ক্ষেত্র এক জিনিস, তড়িৎ প্রবাহ আরেক জিনিস। কি বলিস রে বাবা? নির্ণায়ক ম্যাট্রিক্সের সাথে থাকে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। গুড, ভেরি গুড। তাইলে তো নির্ণায়ক যদি বুঝেন তাইলে আসলে আমরা এইটুকু জিনিসপত্র বুঝতে পারবো। তো এই হচ্ছে ক্রস গুণনের বাকি সব কথাবার্তা। ক্রস গুণন দিয়ে আমরা ক্ষেত্রফল টেত্রফল বাইর করতে পারি। তো আমি এই পুরা স্লাইডটাই দিয়ে দিচ্ছি আপনাকে। যারা যারা পড়ছেন, যারা যারা পারবেন তারা তো পড়বেন, আর যদি না পারেন আমি যদ্দূর পর্যন্ত পড়াইছি এরপর থেকে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো এইটুক পর্যন্ত আমরা পড়ছি হচ্ছে 3rd নভেম্বর 2025। সো এইটুকু পর্যন্ত আমরা করে শেষ করছি। এরপরে বাকিটা আমরা পড়বো ক্রস গুণন। এবং আমি আবারও ভাই লোক বোন লোক, আমি শুরুতে আপনাদেরকে একটা জিনিস বলছি যে আপনাদের অনেকের কাছে মনে হয় যে আমরা আসলে কি পারি না, আমরা হচ্ছে আমাদের আর্কাইভ ক্লাস করতে পারি না, আমরা হচ্ছে আমাদের ওই আমাদের ক্যালকুলাস দেখার দরকার হয়, এই দেওয়ার দরকার হয়, ওই দেওয়ার দরকার হয়। তো ওই জিনিসপত্রগুলো আপনারা করেন। এই যে আপনার জন্য অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে। ক্রস গুণন বেশি সহজ আমার কাছে মনে হয় নাই, আমার কাছে সারা জীবন ডট গুণন বেশি সহজ বলে মনে হয়েছে। তো এই হচ্ছে ক্রস গুণনের বিভিন্ন ম্যাথ, ক্রস গুণনের ম্যাথ গুলা দেওয়া আছে, লম্ব টম্ব বাইর করতে বলতে। এই হচ্ছে সবগুলো জিনিসপত্র দেওয়া আছে, ম্যাথ গুলা সলভ করেন। ঠিক আছে, ম্যাথগুলা সলভ করেন। তো আমি যেহেতু সবগুলা সূত্র এখন আলোচনা করতে পারি নাই, তাই সবগুলা সূত্র নিয়ে আমি আর কথা বললাম না। ম্যাথগুলা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সলভ করব। তো কালকে দেখেন আমাদের ইনশাল্লাহ 12 নম্বর ক্লাস হবে এবং এক্সাক্ট মানে আমি জানি যে অনলাইনে আমাদের ভেক্টরে যদি আমি ঠিকঠাক মতো পড়াই তাহলে ক্যালকুলাসের আগে 10-11টা ক্লাস লাগে। তো আমাদের 11টা ক্লাস, কালকে গেলে 12টা ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের ভেক্টরের ক্যালকুলাস ছাড়া বাকি সমস্ত পোর্শন আমরা শেষ করব। ক্যালকুলাসের জন্য যদি আমার সাথে লাইভে আগাইতে চাই অবভিয়াসলি সেটা করেন। নেক্সট ক্লাস মানে 12 নম্বর ক্লাসের পরের নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে 13 নম্বর ক্লাস থেকে আমরা হচ্ছে ক্যালকুলাস পার্টটা শুরু করব। আর নাইলে শুভ ভাইয়ের ক্লাস দেখেন, 26-এর একাডেমিক কোর্সে চলে যান। শুভ ভাইয়ের পুরা ক্যালকুলাস ঝাপসা ক্লিয়ারলি বুঝাই দিছে বস। ঠিক আছে, ফিজিক্স খুব সহজ বস, ফিজিক্স একটু ফিল করে পড়েন, বুঝে পড়েন, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, ব্যক্তিগত প্রশ্ন করো কেন ব্রো? আমি তোমাদেরকে ব্যক্তিগত প্রশ্ন করি? অদ্ভুত অদ্ভুত, কি যে করো না তোমরা। লাভ ইউ, আসসালামু আলাইকুম। আজকের মতো শেষ করছি এখানে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শেষ করছি, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।